টোটাল? সর্বমোট 2 ল্যাবে 40 জন। আচ্ছা, 40, তার মানে আর অল্প কিছুজন বাকি আছে। আচ্ছা, জি। ওয়েট করি তাহলে কিছুক্ষণ। আচ্ছা স্যার, আমার আমার একটু লাস্ট ক্লাস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। থিওরি ক্লাস নিয়ে আর কি। আচ্ছা, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন, স্যার আছেন, স্যার অ্যান্সার দিবেন। স্যার, গতকালকে হচ্ছে যে মার্চ সর্টের অ্যালগোরিদমটা দেয়া ছিল, ওটা স্যার কোনো একটা কারণে ঠিকভাবে কাজ করতেছে না স্যার। আমি হচ্ছে যখন রান দেই স্যার, আম, অর্ধেক অর্ধেক হচ্ছে আনসর্টেড রয়ে যায়। আর স্পেশালি যখন 8টা 9টা ইনপুট দেই তখন হচ্ছে ও মানে কোনো একটা কারণে একটা একটা ইনপুট একদম লাস্টে নিয়ে যায়, কোনো মানে রিজন নাই। আমি হচ্ছে কোডটা অনেকবার করলাম। আর কম ইনপুটের জন্য 2বার মার্ক শর্ট করা লাগে, তাছাড়া হচ্ছে অর্ধেক অর্ধেক শর্ট হয় কিন্তু পুরাটা শর্ট হয় না। এখন এটা এটা স্যার মানে প্রবলেমটা কোথায় আমি এটাও বুঝতেছি না। আবার মানে ঠিক করার জায়গাও পাচ্ছি না, যে আমি একদম হুবহু খাতার অ্যালগোরিদমটাই তুলেছি স্যার। উম, খাতায় কি ঠিকভাবে তুলছেন? আচ্ছা, আমি আম, দেখতেছি, দাঁড়ান, হ্যাঁ দেখবো। ইয়েস স্যার, একটু থ্যাংক ওয়েট ইউ স্যার। করেন, আমি দেখতেছি। আচ্ছা, যারা আসার তারা অলরেডি মনে হয় চলে আসছে, তাই না? শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হুম, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনাদেরকে কুইক সর্ট পড়ানো হবে। এখন আচ্ছা, আমি আগে একটু বলি, হ্যাঁ মানে এটা আমি গত সেমিস্টারে হচ্ছে হলো কুইক সর্টের ক্লাসটা নিছিলাম। তো হচ্ছে হলো টানা 42 মিনিট একসাথে আমি পড়াইছি, ঠিক আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো হচ্ছে হলো আপনারা টানা 42 মিনিট দেখেন। মাঝখানে হচ্ছে হলো কেউ কাউকে বিরক্ত করবেন না আর কি, ঠিক আছে। মানে আপনি আপনার মতো দেখতে থাকেন, এবং আপনি যা শুনতেছেন বুঝতেছেন আপনি নোট ডাউন করেন। এটা যখন পড়ানো আমার শেষ হবে, আপনার যত কুয়েরিজ আছে, যার যত কুয়েরিজ আছে সব বলবেন, তখন আমি একসাথে ক্লিয়ার করে দিব। কি বলছি বুঝছেন? মানে এটা তো থিওরি ক্লাস না যে মানে সামনাসামনি কথা বললে কারো মনোযোগ ছুটে যাবে না, ঠিক আছে। আপনি ইয়েস স্যার। পুরোটা দেখেন, তারপরে হচ্ছে হলো যার যত কুয়েরি আছে আমার বললে, তারপরে আমি হচ্ছে হলো আবার এগুলো আমি শেয়ার করে দিব, ঠিক আছে। তো এই 40 মিনিট একটু একটানা দেখেন আর কি, হ্যাঁ। রাকিব কি চলে গেল নাকি? আচ্ছা, একটু ওয়েট করেন, হ্যাঁ। এই জন্য হচ্ছে অনলাইন ক্লাস আসলে ভালো লাগে না আর কি। এই আছে তো আরেকজন নেই, ঠিক আছে, একটু ওয়েট করেন, হ্যাঁ।
তাহলে আগের মতোই যে কুইক সর্ট অ্যালগোরিদমটা দেখানোর আগে হইতেছে হচ্ছে হলো কোথা থেকে আসলে এটার আইডিয়াটা আসলো, যে কুইক সর্টটা কিভাবে আসলো। আগে অন্য কিছু একটা শিখবো, তারপরে হচ্ছে হলো হঠাৎ করে দেখবো এটাকে আমরা আসলে একটা সর্টের কাজে ইউজ করতে পারি আর কি। তাহলে ওকে, সো কুইক সর্টের আইডিয়াটা কি? কুইক সর্টের বেসিক আইডিয়া যেটা, সেটা হইতেছে হচ্ছে হলো যে প্রথমে 3টা লাইন লেখা আছে দেখেন, একটা এলিমেন্ট কখন তার সর্টেড পজিশনে থাকবে। এই একটা কোশ্চেন করা হইলো যে কখন আসলে একটা এলিমেন্ট তার সর্টেড পজিশনে থাকে, কোনো একটা অ্যারের মধ্যে একটা এলিমেন্ট তার সর্টেড পজিশনে থাকবে। সর্টেড পজিশন বলতে আমি কি বুঝাইতেছি? সর্টেড পজিশন তখনই হবে, একটু কল্পনা করেন এরকম যে একটা সংখ্যা তখনই তার সর্টেড পজিশনে থাকবে যখন তার বামে যে সংখ্যাগুলো থাকবে তারা হবে তার চেয়ে ছোট, এবং তার ডানে যে সংখ্যাগুলো থাকবে তারা হবে তার চেয়ে বড়। এই ঘটনাটা যদি ঘটে তাইলে আমরা বলবো হচ্ছিল একটা সংখ্যা তার সর্টেড পজিশনে আছে। যদি একটা অ্যারে অলরেডি সাজানো থাকে, যেমন সবার লাস্টের অ্যারেটা যদি চিন্তা করি, এটা তো সবাই সর্টেড আকারেই আছে অলরেডি। তো আমি যে কোশ্চেনটা মানে কথাটা বলছি যে 10 কি তার সর্টেড পজিশনে আছে কিনা, তো তার সর্টেড পজিশনে তখনই থাকবে যে অ্যারেটা দেয়া আছে, এবং এটাকে যদি আমি আবার ছোট থেকে বড় সাজায় লিখি, তখন যেই যেই ভ্যালুগুলি তার জায়গায় থাকবে আর কি, তাদের জায়গা যাদের চেঞ্জ হবে না, তারাই আসলে সর্টেড পজিশনে আছে। আরো সহজে বললে, যেমন 10 কি তার সর্টেড পজিশনে আছে? হ্যাঁ আছে। কেন? কারণ 10-এর বামে যারা আছে 3 আর 8, এরা 10-এর চেয়ে ছোটই আছে, এবং 10-এর ডান পাশে যারা আছে তারা সবাই 10-এর চেয়ে বড়ই আছে। তাহলে এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমরা বলতেছি হচ্ছিল 10 তার সর্টেড পজিশনে আছে। এখন সর্টেড পজিশনে থাকা মানে এটা না যে আসলে 10-এর বামে যেমন দেখেন 3 আর 8 আছে, 3 আর 8 নিজেরা কিন্তু আবার ছোট থেকে বড় আকারে সাজানো। আবার 10-এর ডানে যেরকম বড় ভ্যালু আছে, এরা আবার নিজেদের মধ্যে সাজানো, লাইক 12 তারপর 14 তারপরে 16 এরকম। এরা হচ্ছে হলো ছোট থেকে বড় আকারে সাজানো। তো এইটার কোনো গ্যারান্টি, এটার গ্যারান্টিড না আর কি, যে কোনো একটা ভ্যালু তার সর্টেড পজিশনে আছে ভালো কথা, কিন্তু তার বামে যারা ছোট ভ্যালুগুলি আছে এরা নিজেদের মধ্যে আবার সর্টেড থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যেমন আমি এটা বলার চেষ্টা করতেছি, যদি 3-এর জায়গায় যদি 8 থাকতো আর 8-এর জায়গায় যদি 3 থাকতো, তারপরে মনে করেন 12-র জায়গায় 16 আছে, 14-এর জায়গায় আছে, 16-র জায়গায় 12 আছে, তাহলেও কিন্তু 10 তার সর্টেড পজিশনেই থাকতো। কেন? কারণ আপনি যদি অ্যারেটা সাজায় লিখতেন, তখন আসলে এই যে নিশ্চয়ই ছোট থেকে বড় আকারে যদি সর্টেড আকারে লিখতেন, তাহলে 3 আসতো প্রথমে, 8 আসতো এখানে, কিন্তু 10-এর জায়গাতেই থাকতো। তারপর সাজায় লিখলে 12, 14, 16 এরকম। তো এই 10 যেটা, দেখা যাচ্ছে 10-এর পজিশন চেঞ্জ হচ্ছে না, আগে যেখানে ছিল সর্ট করার পরেও সে সেখানেই আছে। তো এই যার পজিশন চেঞ্জ হলো না, এটার আমরা বলতেছি সে অলরেডি তার সর্টেড পজিশনে আছে। আর বামে যারা ছিল তারা নট নেসেসারিলি হচ্ছে হলো সর্টেড তাদের থাকা লাগবে, তারা আনসর্টেড থাকতেও পারে, সর্টেডও থাকতে পারে, অসুবিধা নেই। আবার ডান পাশে যারা আছে তারা অবশ্যই বড় হবে, কিন্তু সর্টেড হইতে হবে এমন কোনো কথা নেই, আনসর্টেডও তারা থাকতে পারে। তাহলে একটা এলিমেন্ট তার সর্টেড পজিশনে আছে কিনা এটা যদি বোঝা হয়ে থাকে, তাহলে আমরা যদি প্রথম অ্যারেটার দিকে তাকাই, এই অ্যারেটাতে কে তার সর্টেড পজিশনে আছে যদি ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন হচ্ছে হলো অনলি 10। কেন? কারণ 10-এর বামে তার চেয়ে কোনো ছোট ভ্যালু নাই, এই অ্যারেতেই আসলে 10-এর চেয়ে ছোট ভ্যালু কোনো নাই। আর যদি থাকতো সেটাকে অবশ্যই 10-এর বামে থাকা লাগতো, যেহেতু 10-এর বামে কেউ নাই, 10-ই সবচেয়ে ছোট, তো সবচেয়ে লেফটে 10-ই আছে। তো 10-এর রাইটে যারা আছে, অবশ্যই তাহলে 10-এর রাইটে তারা সবচেয়ে বড়, 10-এর চেয়ে বড় ভ্যালু গুলাই আছে, এবং ওই শর্তটা মেনটেন করছে যে আসলে এরা নিজেদের মধ্যে সর্টেড থাকতে হবে এমন কথা নেই, তো এরা আনসর্টেড আছে আর কি ডান পাশে। তাহলে অনলি 10 তার সর্টেড পজিশনে আছে, 80 তার সর্টেড পজিশনে নাই। যদিও 80-র লেফটে ছোট ভ্যালু আছে, কিন্তু 80-র রাইটে 80-র চেয়ে 85 আছে, বাট বাকি যা আছে সবাই 85-এর চেয়ে ছোট। তাহলে আমি বলতে পারতেছি না আসলে, আমি যদি এটা সাজায় লিখি অ্যারেটা, তাহলে এটা 10, তারপরে অবশ্যই এখানে 20 আসবে, তারপরে ছোট ভ্যালু আসবে ছিল 35, তারপরে কত আসবে দেখেন, এটা কত আসলো দেখেন 55, তারপরে সাজায় লিখলে কি হইতেছে, ঠিক লিখতেছি 10, 20, 35, 55, তারপরে কত আসতেছে দেখেন 80, তারপরে কত আসতেছে দেখেন 85। আচ্ছা, তাহলে এখানে সর্টেড পজিশনে কার চেঞ্জ আসে নাই দেখেন 10-এর। এবং আরেকটা মজার বিষয় এখানে হয়েছে দেখেন, যদিও হচ্ছে হলো 55 এর জায়গাতেই বসছে,
কিন্তু হচ্ছে হলো 55, আমি যে শর্তটা বলছিলাম যে একটা এলিমেন্ট তার সর্টেড পজিশনে আছে কিনা, এটার কথাটা ছিল কি যে তার লেফটের সবচেয়ে ছোট ভ্যালু, সব ছোট ভ্যালু গুলো থাকা লাগবে। তো ওই 55 যখন হচ্ছে হলো আগে ছিল, যখন আনসর্টেড এরাটা ছিল, তখন 55 এর বামে কিন্তু সবাই কি নাই, ছোট ছিল না। আবার 55 এর রাইটে কিন্তু তার চেয়ে বড় ছিল না। তো আনসর্টেড অ্যারেতে আমি যখন একটা এলিমেন্ট তার সর্টেড পজিশন আছে কিনা, আমি কিন্তু তার পজিশনটা সর্টেড অ্যারেতে খুঁজি না, আমি খুঁজি আনসর্টেড অ্যারেটাতেই তার পজিশন ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এখানে মানে এমন ভাবেই হয়ে গেছে আর কি, যে সাজানোর পরও দেখা যাইতেছে 55 এর জায়গায় আছে, কিন্তু আমার যে শর্ত আমি বলছি ওইটাতে হচ্ছে হলো 55 তার সর্টেড পজিশনে থাকবে না আর কি। তো তখনই থাকবে, আমি আবারও বলতেছি, কনফিউজ হওয়ার দরকার নাই, যে একটা ভ্যালু আছে, তার বামে সবাই তার চেয়ে ছোট থাকা লাগবে, তার ডানে সবাই তার চেয়ে বড় থাকা লাগবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো এরপরে যদি হচ্ছে হলো সেকেন্ড এরাটার দিকে তাকান, তাহলে আছে কত দেখেন, 16, 12, 5, 14, 21, 89। এখানে 89 সবার চেয়ে বড়, দেখেন সবার ডানে আছে, তো বামে যারা আছে সবাই তার চেয়ে ছোট। সো 89 তার সর্টেড পজিশনে আছে। আবার 21 এর কথা যদি চিন্তা করেন, 21 এর বামে সবাই তার চেয়ে ছোট ভ্যালু আছে, 21 এর ডানে যারা আছে সবাই 21 এর চেয়ে বড়। সো বলতে পারি যে 21 তার চেয়ে তার জায়গা মতো আছে। কিন্তু 14 তার জায়গা মতো নাই, সর্টেড পজিশনে নাই। কেন? যদিও 14 এর ডানে সবাই বড় ভ্যালু আছে, কিন্তু 14 এর বামে একটা বড় ভ্যালু আছে, 16। এইটা 16টা অবশ্যই ডান দিকে থাকা লাগতো। তো 14 তার সর্টেড পজিশনে নাই, অ্যাজ ইউজুয়াল বাকিগুলো তার সর্টেড পজিশনে নাই। তাহলে এই একটা ভ্যালু, একটা অ্যারে দিলাম এবং একটা ভ্যালু দিলাম র্যান্ডম, বললাম যে এই ভ্যালুটা তার সর্টেড পজিশনে আছে কিনা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে হলো, প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে হাউ টু ফাইন্ড দি সর্টেড পজিশন অফ এন এলিমেন্ট। যে একটা অ্যারে দিলাম এবং একটা সংখ্যা বললাম, আমাকে আমার চেক করে দেখতে হবে যে এই সংখ্যাটা তার সর্টেড পজিশনে আছে কিনা, আমি যেই শর্তটা দিছি সেই শর্ত অনুসারে। তাহলে এটা কিভাবে করা যাইতে পারে? তো খেয়াল করেন, যেই সংখ্যাটার আমরা সর্ট, যেই সংখ্যাটা আমরা খুঁজতেছি আর কি, লাইক যে সংখ্যাটা তার সর্টেড পজিশনে আছে কিনা আমরা খুঁজতেছি, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে হলো পিভট অথবা পাইভট, মানে উচ্চারণ এক এক ভাবে করে। তা আমি পিভটই বলতেছি। তো পিভট এলিমেন্ট বলতেছি সেইটাকে, যেটা হচ্ছে হলো আমরা খুঁজে বের করবো যে যেই সংখ্যাটা তার জায়গা মতো আছে কিনা। তো সেটা একই সাথে মাল্টিপল ভ্যালু হইতে পারবে না, একটা ভ্যালু হবে এট আ টাইম। তো কথার কথা ধরেন আমরা সব সময় এর একটা প্রথম ভ্যালুটাই ধরতেছি আর কি, যে প্রথম ভ্যালুটা পিভট ভ্যালু ধরতেছি। তো পিভট ভ্যালু ধরলাম কেন, আমরা বের করব যে আসলে পিভট 10 মানে আসলে 10 তার জায়গা মতো আছে কিনা। তাহলে সেটা আমরা বের করব। আর যদি সে তার জায়গা মতো না থেকে থাকে 10, তাহলে আমরা তাকে তার সর্টেড পজিশনে পাঠাই দিব। তো এখানে ইনটুইটিভলি দুইটা জিনিস কাজ করতেছে দেখেন। আমি প্রথম কথাটা বললাম, সে যদি তার পজিশনে থেকে থাকে ফাইন, আর যদি সে তার পজিশনে না থেকে থাকে তাহলে তাকে তার সর্টেড পজিশনে নিয়ে যাব। তাইলে মনে করেন যেহেতু একটাই সংখ্যা ধরছি, তো মনে করি যে 10 তার জায়গায় নাই, তাহলে তাকে তার সর্টেড পজিশনে নিয়ে যাইতে হবে। আমার এর তো একটাই, তাহলে আমি যদি 10কে অন্য কোথাও নিয়ে যাই, নিয়ে যেতে চাই, সে 10কে আমি 15-র জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে জিনিসটা তো 10 না হয় 15-র জায়গায় নিয়ে গেলাম, তাহলে 15 কোথায় যাবে? 15কে তো বাদ দিয়ে দেওয়া যাবে না। তাহলে আসলে ইনটুইটিভলি যে ঘটনাটা ঘটতেছে, একটা অ্যারের মধ্যে যদি আমি একটা সংখ্যার পজিশন চেঞ্জ করতে চাই, বা একটা সংখ্যা যেখানে ছিল আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাকে আসলে যে কাজটা করতে হবে এটা হচ্ছে সোয়াপ করা। যে আমি আসলে 10কে 15-র জায়গায় নিয়ে যাব, তাহলে 15 কোথায় যাবে? 15কে তাহলে আমি 10-এর জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আইডিয়াটা হইতেছে এরকম, যে একটা সর্টেড, একটা ভ্যালু তার সর্টেড পজিশনে নাই, তাকে আমি ওখানে নিয়ে যাব। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট একজনের সাথে তার সোয়াপ হবেই। তার মানে আমি একজনের জায়গা ঠিক করতে গেলে আরেকজনের জায়গা চেঞ্জ হচ্ছে। আমি বলতেছি না যার জায়গা চেঞ্জ হচ্ছে সে হয়তো তার সর্টেড পজিশনে চলে যাচ্ছে, এটা আমি বলতেছি না। কিন্তু পয়েন্ট হচ্ছে হলো যার পজিশন আমি, তার যেখানে বসা উচিত, যার সর্টেড পজিশন খুঁজতেছি বা যাকে সর্টেড পজিশনে নিয়ে যাচ্ছি, তাকে ওই পজিশনে নিয়ে যাইতে হইলে আরেকজনের পজিশন চেঞ্জ হচ্ছে। তো এইটা আমি একবার চিন্তা করছি। হোয়াট ইফ হচ্ছে হলে এই কাজটা আমি কয়েকবার করি, যে আসলে ওই তাকে তার সর্টেড, একটা এলিমেন্টকে 10কে তার সর্টেড পজিশনে নিয়ে যাওয়ার সময় একটা সংখ্যার সাথে সোয়াপ না, কয়েকটা সংখ্যা তার এই কাজটা করতে গিয়ে এই কয়েকটা সংখ্যা তার জায়গা চেঞ্জ করলো। তো কয়েকটা সংখ্যা তার জায়গা চেঞ্জ করা মানে অ্যাটলিস্ট একটা করে সোয়াপ। সোয়াপ তো অ্যাটলিস্ট দুইটা সংখ্যার মধ্যে হয়। তাহলে আসলে একটা সোয়াপ করলে, যদি নিজের সাথে নিজের সোয়াপ না করে থাকি, তাহলে একটা সোয়াপ করলে দুইটা সংখ্যার আসলে পজিশন চেঞ্জ হয়ে যায়। তো এইটা কেন বললাম যে আসলে সোয়াপ কেন করতেছেন, মানে ঠিক আছে, মানে 10কে তার জায়গায় নিয়ে যাব, সোয়াপ কেন করতেছেন?
বা এই সোয়াপটা আসলে সোয়াপই কেন কাজ করতেছে এই জায়গায়, কোশ্চেন হচ্ছে এটা যে সোয়াপই কাজ করতেছে কেন ওকে নিয়ে যাওয়ার ফলে এই মেথডটা যে বললেন বুঝতে পারলাম যে ওকে ওর জায়গায় নিয়ে যাব, আরেকটা ভ্যালু সরে যাবে। তো এটা কাজ করবে কেন? তো এটা কাজ করবে কেন, যেহেতু আমরা বলে আসছি আমরা সর্ট করতেছি, এবং ওই যে শর্ত একটা বলে আসছি যে একটা ভ্যালুকে তার সর্টেড পজিশনে যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই তাইলে কি হবে যে 10-এর চেয়ে ছোট ভ্যালুগুলা 10-এর বাম সাইডে আসতে হবে, এবং 10-এর চেয়ে বড় ভ্যালুগুলি 10-এর ডান পাশে থাকতে হবে। তাহলে কমন সেন্স থেকেই দেখতে পারতেছি যে অ্যারেটা আমাকে দেয়া আছে, 10 কি তার জায়গায় আছে? নাই। কেন? কারণ 10-এর যে ছোট ভ্যালুগুলি এই মুহূর্তে 10-এর ডান পাশে আছে, এই যে 9, 7, 4, 8, 6, এরা সবাই 10-এর চেয়ে ছোট, কিন্তু স্টিল তারা হচ্ছে হলো 10-এর ডান পাশে আছে। তাহলে 10-কে যদি তার জায়গায় নিতে হয়, তাহলে নট অনলি 10-এর পজিশন চেঞ্জ হবে, এই 10-এর চেয়ে ছোট যারা আছে এমন ব্যবস্থা করতে হবে যাতে এই ছোট ভ্যালুগুলো তার বাম পাশে চলে আসে। মানে জিনিসটা এরকম, 10-কে তার পজিশনে নিয়ে গেলে ছোট ভ্যালুগুলো অটোমেটিক বামে চলে আসবে। উল্টা ভাবে বললে, আমি যদি 10-এর চেয়ে ছোট ভ্যালুগুলারে বামে নিয়ে আসতে পারি 10-এর, তাইলে অবশ্যই বড় ভ্যালুগুলো 10-এর চেয়ে, আমি বলেই দিচ্ছি যে 10-এর চেয়ে ছোট ভ্যালুগুলোই কেবল বামে আনতেছি 10-এর, তাহলে অবশ্যই হচ্ছে হলো কি হবে, ছোট ভ্যালুগুলার পরেই বসবে 10। এবং যেহেতু ছোট ভ্যালুগুলারে বামে নিয়ে আসতেছি, সে আমি 9-এর 10-এর বামে আনতে চাই, তাহলে অনলি 9-এর সাথে তো 9-এর সোয়াপ করা যাবে না, তাহলে 9-এর সাথে নিশ্চয়ই অন্য কোনো একটা ভ্যালুর সোয়াপ হবে। তার মানে একটা ছোট ভ্যালুকে বামে আনলে নিশ্চয়ই কেউ একজন ডানে চলে আসবে। তার মানে সিম্পল আইডিয়াটা হইতেছে, ওকে 10-এর পজিশন, সর্টেড পজিশন বের করব, 10 কোথায় বসবে এটা বোঝার উপায়টা কি? খুব সহজ, 10-এর চেয়ে ছোট ভ্যালুগুলারে বামে টেনে নিয়ে আসো। যদি অবশ্যই আমি 10-এর বামে ছোট ভ্যালুগুলারে নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি বড় ভ্যালুগুলি 10-এর ডান পাশে চলে যাবে, কারণ আমি সোয়াপ করতেছি। তো কেন সোয়াপটা করলাম এটা আমি বলছি, যে আসলে ছোট ভ্যালুগুলোকে বামে আনতে হবে, বড় ভ্যালুগুলোকে ডানে আনতে হবে। একটা সোয়াপ করা মানে দুইটা ভ্যালুর মধ্যে সোয়াপ হয়। তো আমি ওই আইডিয়াটা কাজে লাগাইতেছি যে একটা ছোট ভ্যালু এবং একটা বড় ভ্যালুর মধ্যে কোনোভাবে সোয়াপটা করা যায় কিনা। যদি এটা করতে পারি, তাহলে বড় ভ্যালু ছোট ভ্যালুর জায়গায় চলে যাবে, ছোট ভ্যালু বড় ভ্যালুর জায়গায় চলে যাবে। তাহলে ওই ছোট ভ্যালুটা কত হবে, বড় ভ্যালুটা কত হবে? অবশ্যই যেহেতু আমি 10-এর পজিশন ঠিক করতেছি, তাহলে ছোট ভ্যালুটা হবে 10-এর চেয়ে ছোট, বড় ভ্যালুটা হবে 10-এর চেয়ে বড়। তাহলে আমার কাজটা খুব ছোট হয়ে গেল। আমার তাইলে যেটা করতে হবে, যে ভ্যালুটা আমি ধরছি পিভট 10, আমি 10-এর চেয়ে ছোট একটা ভ্যালু খুঁজে বের করব, 10-এর চেয়ে বড় একটা ভ্যালু খুঁজে বের করব, তাইলে এদের মধ্যে একটা সোয়াপ করে দিব। তারপরে আবার এই কাজটা রিপিট করব, যে ঠিক আছে যাদের সোয়াপ করে দিছি তো সোয়াপ, আবার 10-এর চেয়ে ছোট একটা ভ্যালু বের করব, 10-এর চেয়ে বড় একটা ভ্যালু বের করব, এই দুইজনের মধ্যে সোয়াপ, যতক্ষণ পর্যন্ত না হইতেছে হলো সবগুলা ছোট ভ্যালু এবং সবগুলা বড় ভ্যালু যার সোয়াপ হয়ে যাচ্ছে এবং 10 তার জায়গা মতো বসে যাচ্ছে, ততক্ষণ আমি এই কাজটা রিপিট করব। তো দেখেন আমি দেখাইতেছি। তো কথার কথা মনে করেন আমাকে যে অ্যারেটা দেয়া আছে এইটা ধরতেছি এ, তাহলে আমি দুইটা কাজ করতে হবে, আমার 10-এর চেয়ে একটা ছোট ভ্যালু খুঁজতে হবে, 10-এর চেয়ে একটা বড় ভ্যালু খুঁজতে হবে, যাতে এই দুইটার মধ্যে আমি সোয়াপ করতে পারি। তাহলে আমি পয়েন্টার নিব বাইনারি সার্চের মতো দুইটা, আমি বাম পাশ থেকে খুঁজবো আই দিয়ে, আমি ডান পাশ দিয়ে খুঁজবো জে দিয়ে। আই এর কাজ কি? আই ইন্ডেক্সটা হচ্ছে অ্যারেটার শুরুর থেকে খুঁজতে থাকে, মানে বামের থেকে খুঁজতে থাকে অ্যারেটার। আর যে ইটারেটর বা পয়েন্টারটা আমি নিছি, এইটা আসলে কি করবে, অ্যারেটার লাস্টের থেকে সামনের দিকে আসতে থাকবে। মানে ওই যে আমি বাইনারি সার্চ যখন আপনাদের বুঝাইছিলাম, বলছিলাম যে একটা বইয়ের শুরুর পৃষ্ঠা, বইয়ের শেষের পৃষ্ঠা, তাহলে বইয়ের শুরুর থেকে একজন খুঁজতেছে, বইয়ের শেষের থেকে একজন খুঁজতেছে। তো বইয়ের শুরু থেকে যে খুঁজতেছে মানে আই, আই খুঁজবে 10-এর চেয়ে বড় ভ্যালু আছে কিনা ইমিডিয়েট। তাহলে আই কতক্ষণ আগায় যাবে? যতক্ষণ 10-এর চেয়ে ছোট ভ্যালু পাবে, তাইলে আই আগায় যাবে, কারণ ছোট ভ্যালুগুলো তো বামেই থাকার কথা। তাইলে আমি আর একটু সামনে যাই। আমি যখনই হচ্ছে 10-এর চেয়ে একটা বড় ভ্যালু পাবো, থেমে যাব, তাইলে আমি বুঝলাম যে 10-এর চেয়ে বড় ভ্যালুগুলো তো বামের দিকে থাকার কথা না, এগুলো ডানের দিকে থাকবে। তাহলে আই চলবে কতক্ষণ? চলবে হচ্ছে হলো 10-এর চেয়ে যতক্ষণ ছোট পাবে ততক্ষণ আই প্লাস প্লাস। থেমে যাবে কখন? যদি সে 10-এর চেয়ে ইমিডিয়েট একটা বড় ভ্যালু পায়। তাহলে আই খোঁজা শুরু করলো বামের থেকে, যেহেতু আই শুরুর থেকে খুঁজে আই প্লাস প্লাস হবে। তাহলে দেখেন, প্রথমে 10 আমি খুঁজতেছি, সর্টেড পজিশন খুঁজবো কার? 10-এর, পিভট এলিমেন্ট 10। 10 কি 10-এর চেয়ে ছোট? না, 10-এর চেয়ে সমান, ঠিক আছে আগাই যায়, 10-10-এর জায়গায় আছে, অসুবিধা নাই। তাহলে আই নিয়ে আগায় গেলাম। তার মানে আমি আসলে কখন আই নিয়ে আগে যাইতেছি? ছোট অথবা সমান পাইলে।
থেমে যাব কখন? যদি বড় পাই, তাহলে আই পরের ঘরে প্লাস প্লাস হয়ে পরের ঘরে আসলো। এখন পাইছি কত? 17। 17 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ, 10-এর চেয়ে বড়। তাহলে আমি আটকায় যাব, থেমে যাব, আই আর বাড়বে না। তার মানে একটা লুপ লিখতেছি আমি, যে লুপটা চলতেছে কতক্ষণ? যতক্ষণ সে 10-এর চেয়ে ছোট অথবা 10-এর চেয়ে সমান, 10-এর সমান ভ্যালু পাবে, ততক্ষণ আই প্লাস প্লাস হবে। লুপটা শেষ হয়ে যাবে কখন? যখনই সে হচ্ছে হলো 10-এর চেয়ে একটা বড় ভ্যালু পাবে। থামলো, আই এখানে থেমে গেল, মনে করেন আই ইকুয়াল টু 1, থেমে গেল। তাহলে এটাই বুঝাইতেছে, দেখেন 10-এর চেয়ে বড় 17, তো 10 যদি এই জায়গায় থাকে, এত 17 এত বড় একটা ভ্যালু, তাহলে 17 থাকা উচিত আসলে একদম ডানের দিকে কোথাও, মানে একদম লেফটে থাকবে না সে বড় ভ্যালু। তাহলে এখন বড় ভ্যালু খুঁজে বের করে ফেলছি, যে 10-এর চেয়ে বড় ভ্যালু কত একটা পাইছি? 17। এবার বামের থেকে, এই শেষের থেকে আমি তাইলে যেহেতু বড় ভ্যালু খুঁজে পাইছি, তাহলে আমাকে এখন একটা ছোট ভ্যালু খুঁজে বের করতে হবে। তাহলে আমি শেষের থেকে খুঁজবো ছোট ভ্যালু, যে তাহলে এটা, যে যে লাস্টের যে ইন্ডেক্সটা এটার সাথে দেখলো 6, 6 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। ছোট হইলে, যেহেতু 10-এর চেয়ে ছোট, তাহলে ও ডান দিকে কি করতেছে? ওকে আমাকে নিয়ে যেতে হবে বামের দিকে 10-এর। তাহলে অবভিয়াসলি হচ্ছে হলো যে আটকায় যাবে। তাহলে দেখেন, আই আগায় যাচ্ছিল কখন? যখন 10 বা 10-এর চেয়ে ছোট ভ্যালু পাচ্ছিল। আই আগায় যাচ্ছিল, থেমে যাচ্ছিল কখন? যখন বড় ভ্যালু পাইছে। খুব সহজ, একটা যে কোনো একটা মনে রাখবেন, আগায় যাওয়া অথবা থেমে যাওয়া। আমার পার্সোনালি আমি প্রেফার করি থেমে যাওয়াটা। তাইলে কি করতেছি? আই থেমে যাবে কখন? যদি একটা বড় ভ্যালু পায়, শেষ। তাহলে জে থেমে যাবে কখন? যদি 10-এর চেয়ে ছোট একটা ভ্যালু পায়। যেহেতু যে থেমে গেছে হচ্ছে হলো 10-এর চেয়ে ছোট ভ্যালুতে, তাহলে সে খুঁজতেছিল কি আসলে? যে বড় ভ্যালুগুলা। তাহলে বড় ভ্যালুগুলা তো শেষের দিকেই থাকা উচিত। বড় ভ্যালু যদি শেষের দিকেই থাকে, তাহলে আমি আর একটু সামনের দিকে যায় দেখি, আগায় দেখি। তাহলে যে আগাবে হচ্ছে হলো যতক্ষণ বড় ভ্যালু পাবে, আর থেমে যাবে কখন? যখন 10-এর চেয়ে একটা ছোট ভ্যালু পাবে। সো ওই থেমে যাওয়াটাই মনে রাখেন দুইটার জন্য, আই এবং জে। আই থেমে যায় বড় ভ্যালু পাইলে, জে থেমে যায় ছোট ভ্যালু পাইলে, শেষ। তাহলে জে এরও একটা লুপ। খেয়াল করেন, দুইটা লুপ প্যারালালি চলে না, দুইটা লুপ আলাদা আলাদা ভাবে চলে। প্রথমে আমি আই এর কাজটা, আমি একটা প্রথমে বড় ভ্যালু খুঁজে বের করি, বড় ভ্যালু পাওয়া শেষ, থেমে গেলাম। দেন শেষের থেকে খোঁজা শুরু করতেছি, যে ছোট ভ্যালু পাইছি কোথায়? ছোট ভ্যালু পাইছি, থেমে গেছি। তো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লুপ, একটা লুপ শেষ হওয়ার পরে আরেকটা লুপ চলে। আই শেষ হবে, তারপর জে চলবে। তাহলে ছোট ভ্যালু পাইছি কত? 6। তাহলে এটাই বোঝায় যে 6 একটা 10-এর চেয়ে ছোট ভ্যালু এবং 17 10-এর চেয়ে বড় ভ্যালু। তাইলে অবশ্যই 10-এর এমন কোথাও থাকা উচিত যাতে 17 থাকে 10-এর ডানে, 6 থাকে 10-এর বামে, সরি। তাহলে এই 17 এবং 6, এই দুইজনের মধ্যে আমি একটা সোয়াপ করে দিব। তো যখন সোয়াপ করলাম, দেখেন ছোট ভ্যালুটা বামে চলে আসছে, বড় ভ্যালুটা ডানে। আমি একবার করছি। তাহলে এরকম তো আরো কিছু ছোট ভ্যালু, আরো কিছু বড় ভ্যালু, এরকম তাদের যেখানে থাকার কথা ওইখানে নাই হয়তো। তাহলে ঠিক আছে, আই এখানে আটকাইছিল, তাহলে আবার এগেইন আই আগায় নিয়ে যাই। তাহলে আই আগে 1-এ আটকাইছিল, তাহলে এখন দেখি পরের ঘরে আসুক আই। 9 কি 10-এর চেয়ে বড়? না, আটকাবো না, আগাবো। 11 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ। তাইলে আই এখানে আটকাবে। তাহলে আই ইকুয়াল টু 3-তে থামলো। যে দিয়ে তো এই ঘরটাতে আমি খুঁজে ফেলছি। এখন এই ঘরটা 8 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে যে আটকায় যাবে, যে থেমে যাবে। তাহলে যে থামলো। এখন দেখেন, এটাই বুঝাইতেছে যে এই 11 আর 8, 8 10-এর চেয়ে ছোট একটা ভ্যালু, 8-এর বামে থাকা উচিত, 11 ডানে থাকা উচিত। তাহলে এই দুইজনের মধ্যে আমি একটা সোয়াপ করে দিব। তাহলে সোয়াপ করলে দেখেন 8 এদিকে চলে আসলো, 11 এদিকে চলে গেল। এগেইন আমি কন্টিনিউ করব। 15, এই ঘরটা কিন্তু খুঁজে ফেলছি। খুঁজে ফেলেই কিন্তু আমি, এই যে যেমন আই ইকুয়াল টু 3, ঘরটা কিন্তু খুঁজছি, খুঁজার পরে আমি সোয়াপটা করে আসছি। সো আমি যখন আবার এগেইন খোঁজা শুরু করব, পরের ঘর থেকে খুঁজবো, এইটা থেকে। তাহলে 15-তে আসলাম। 15 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ 15 10-এর চেয়ে বড়। তাহলে আই এগেইন আটকাবে, আই ইকুয়াল টু 4। তারপরে এই ঘরটা খোঁজা শেষ। 4 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে যে আটকাবে। তাহলে 4 আর 15-এর মধ্যে একটা সোয়াপ হবে। তারপরে আবার সামনে আগায় যাবে আই। 7 কি 10-এর চেয়ে ছোট? না ছোট না, আগায় যাই। 15 কি 10-এর চেয়ে ছোট? না ছোট না, বড়। তাহলে আই এখানে আটকাবে, আই এখানে আটকাইলো। তারপর হচ্ছে হলো দেখেন, আহ, যে ছিল এই জায়গায়, তাহলে এই পজিশনে এখন খোঁজা শেষ। তাহলে আগের পজিশনটাতে এখন আগায় যাবে। 7 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে যে আটকাইছে এই পজিশনে এবং আই আটকাইছে হচ্ছে হলো এই পজিশনে। যদিও হচ্ছে হলো এই ঘটনাটা ঘটছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন হয়েছে। দেখেন, আমি যখন বাইনারি সার্চ বুঝাইছিলাম, আমি বলছিলাম যে যেহেতু আই দিয়ে আমি বামের থেকে খুঁজে আসতেছি,
এবং জে দিয়ে আমি ডানের থেকে খুঁজে আসতেছি, তাহলে আই তো অলরেডি বামের থেকে দেখে দেখে আসছে, জে অলরেডি ডানের থেকে দেখে দেখে আসছে। তাহলে আই এর কোনো প্রয়োজন নাই, যে যে ঘরগুলা খুঁজে আসছে বা দেখে আসছে আই এর ওই ঘরগুলো আবার দেখার দরকার নাই। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, আই এবং জে একজন আরেকজনকে ক্রস করে ফেলছে। ক্রস করে ফেললে আর সোয়াপ করা যাবে না। কেন? কারণ এই ক্রস করার পরে যদি আপনি সোয়াপ করেন তাহলে আবার 15 দেখেন বামে চলে আসবে, 7 চলে যাবে ডানে। তখন দেখবেন হচ্ছে হলো এতক্ষণ যে কষ্টটা করে আসলেন যে বড়গুলা ডান পাশে থাকবে ছোটগুলা বামে থাকবে, এইটা আবার নষ্ট হয়ে যাবে। তাহলে খুব সিম্পল জিনিসটা দাঁড়ালো দেখেন, একজনের সর্টেড পজিশন খুঁজতে গিয়ে বড় ভ্যালু বের করছিলাম, ছোট ভ্যালু বের করছিলাম, বড় আর ছোট ভ্যালু গুলারে সোয়াপ করতেছিলাম। তাহলে বড় আর ছোট ভ্যালুকে কতক্ষণ সোয়াপ করতেছিলাম? যতক্ষণ তাদের পজিশন, এই বড় ভ্যালু এবং ছোট ভ্যালুর পজিশন একজন আরেকজনের ক্রস না করে। তো যখনই ক্রস করবে তখন আর কি করা যাবে না, সোয়াপ করা যাবে না। তো থেমে গেলাম। থেমে যাওয়ার পরে খেয়াল করেন এই যে যে পজিশন, যেটা আয়না, যে যে যেখানে থামছে, ক্রস করার পরে যে থামছে এই পজিশনে, এই 7 এবং আমার পিভট ভ্যালু যেটা ছিল 10, এই দুইজনের মধ্যে আমি এখন একটা সোয়াপ করে দিব। তাহলে দেখেন 7 চলে আসবে এখানে এবং 10 চলে যাবে এই জায়গায়। এই যে পজিশনটা পাইলাম, এই পজিশনটারে বলতেছি 10-এর সর্টেড পজিশন বা 10-এর পার্টিশনিং পজিশন। পার্টিশনিং পজিশন আবার কি? ওই সর্টেড একটা এলিমেন্টের সর্টেড পজিশন খুঁজে বের করার যে অ্যালগোরিদমটা আমি আপনাকে দেখাইলাম, এইটার নাম পার্টিশন, পার্টিশন করা। তো খেয়াল করেন 10-এর পার্টিশনের পজিশন, 10 এখানে আমি সোয়াপ করে দেওয়ার পরে 10-এর পার্টিশনিং পজিশন এটা। তাহলে খেয়াল করেন 10-এর ডানে সবাই 10-এর চেয়ে বড় এবং 10-এর বামে সবাই অলরেডি 10-এর চেয়ে ছোট। ইয়েস। এখন তাইলে আমি কি করলাম? আমি সোয়াপ করছি টু টাইপস অফ সোয়াপ, দুই ধরনের সোয়াপ করছি। একটা সোয়াপ করছি হচ্ছে হলো ছোট ভ্যালু আর বড় ভ্যালুর মধ্যে, আরেকটা সোয়াপ করছি হচ্ছে হলো পিভট ভ্যালু এবং যে তম পজিশনের মধ্যে। ছোট এবং বড় ভ্যালুর মধ্যে সোয়াপ করছি কতক্ষণ? যতক্ষণ তাদের ইন্ডেক্স একজন আরেকজনকে ক্রস করে নাই। যখন ক্রস করে ফেলছে তখন আমি কি করছি, যে তম পজিশনের ভ্যালুটার সাথে পিভট ভ্যালুটা যেখানে আছে ওইটার আমি কি করে দিছি, সোয়াপ করে দিছি। তাতেই আমি হচ্ছে হলো কি পাইলাম, 10 যেখানে থাকা উচিত ওখানে তাকে পাঠাই দিছি এবং 10-কে তার জায়গায় পাঠাইতে গিয়ে বড় ভ্যালুগুলো তার ডানে টেনে নিয়ে আসছি, ছোট ভ্যালুগুলোকে তার বামে টেনে নিয়ে আসছি। তাইলে 10 যদি তার পার্টিশনিং পজিশন বা সর্টেড পজিশনে বসে তাহলে দুইটা ভাগ হইছে। এখন এটাকে দুইটা ভাগে, দুইটা পার্টিশনে ভাগ করা যায়। দেখেন 10-এর লেফটে একটা পার্টিশন, 10-এর রাইটে একটা পার্টিশন। তাহলে দুইটা ভাগে ভাগ হইলে 10 তো তার জায়গায় বসে গেছে, সো 10 নিয়ে আমারও চিন্তা নাই। তাহলে বাকিদের আমি দুই ভাগে ভাগ করতে পারি, এদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ। তাহলে লেফটে যারা আছে এদের মধ্যে আমি আবার সেম কাজটা রিপিট করতে পারি, যে এখানে পিভট ভ্যালু ধরবো কাকে, 7। 7 কি তার জায়গায় আছে এটা খুঁজে বের করব, 7 কে তার জায়গায় পাঠাবো। তাহলে আমি শুরু করি আই, তাহলে লাস্ট পজিশন হবে যে 7 আছে, তাহলে আমি ইমিডিয়েট 7-এর চেয়ে বড় ভ্যালুটা খুঁজে বের করব। তাহলে 7 7-এর সমান, আগে যাব। 6 6 7-এর চেয়ে ছোট, থামবো না। 9 কি 7-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। বড় হইলে আমি আই থামাইতেছিলাম, এই আই থামলো এখানে, এখানে ছিল এখানে থামলো। এখন যে যে হচ্ছে হলো কি 7-এর চেয়ে ছোট ভ্যালু পাইলে থামে, তাহলে 4 4 7-এর চেয়ে ছোট, তাহলে এখানেই থাকলো। তাহলে এখন বোঝা গেল 9 এবং 4 এই দুইজনের মধ্যে আমি এখন একটা কি করব, সোয়াপ করব। সোয়াপ কি করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ আই আর জে কেউ কাউকে ক্রস করে নাই। তাহলে 4 এবং 9-এর জায়গা চেঞ্জ হয়ে গেল। তাহলে আই এখানে লাস্ট ঘর পর্যন্ত চেক করছিলাম, তাহলে আগায় যাই। 8 8 কি 7-এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে আই এখানে আটকাবে এখন। তারপরে যে এখানে 8 কি 7-এর চেয়ে ছোট? না, তাহলে আগাই যাই। 4 কি 7-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, তাহলে যে আটকাবে এখানে। যদিও আটকাইছে কিন্তু আই আর জে একজন আরেকজনকে ক্রস করে ফেলছে। তো আমরা জানি ক্রস করে ফেললে এই ছোট ভ্যালু আর বড় ভ্যালুর মধ্যে সোয়াপ করা যায় না। যে তম পজিশনে যে ভ্যালুটা আছে, যে তম পজিশনের ভ্যালু কোনটা? 4, যে এখানে আটকাইছে। তাহলে 4-এর সাথে পিভট ভ্যালু যেখানে আছে 7, এই দুইটা ভ্যালুর এখন আমি সোয়াপ করব। কেন? কারণ আই আর জে ক্রস করে ফেলছে। তাহলে 4 4 সামনে চলে আসবে, 7 এখানে চলে আসবে। যদি খেয়াল করেন দেখেন 7 তার পার্টিশনিং পজিশনে চলে আসছে বা সর্টেড পজিশনে আসছে। 7-এর ডানে একটা পার্ট পাওয়া যায় যারা 7-এর চেয়ে বড়, 7-এর বামে একটা পার্টিশন পাওয়া যায় যারা 7-এর চেয়ে ছোট। ঠিক একই ভাবে আবার কি করা যাবে, দুইটা ভাগে ভাগ করা যাবে। 7-এর দরকার নেই কারণ 7 অলরেডি সর্ট হয়ে গেছে, তাহলে 7-এর বামের যারা আছে এদেরকে একদিকে পাঠাবো, 7-এর ডানে যারা আছে তাদেরকে একদিকে পাঠাবো। ঠিক একইভাবে আবার এই দিকের এটাকেও এক্সপান্ড করা যাবে। আই হোপ আপনারা এতক্ষণ যেভাবে বুঝাইছি আপনারা এক্সপান্ড করতে পারবেন আর কি।
এবং এই এক্সপান্ড করার আইডিয়াটা আমি আগের ক্লাসে মার্জ সর্টে দেখাই আসছি। অতক্ষণে অলরেডি বুঝে গেছেন যেহেতু অ্যারেটাকে দুইটা আলাদা আলাদা পার্টিশনে ভাগ করতেছি, দুইটা ভাগে ভাগ করতেছি। তো খেয়াল করেন মার্জ সর্টের সাথে কুইক সর্টের পার্থক্যটা কোথায়। মার্জ সর্টেও অ্যারেটাকে দুই ভাগে ভাগ করতেছিলাম, দেখাইলাম যে কুইক সর্টেও আমি আসলে অ্যারেটাকে ভাগ করতেছি। মার্জ সর্টে যখন ভাগ করতেছিলাম তখন ভাগ করতেছিলাম সরাসরি ইন্ডেক্সের উপর ভিত্তি করে। শুরুর ইন্ডেক্স, শেষের ইন্ডেক্স, আমি মাঝের ইন্ডেক্স বের করি, এরপর অ্যারেটাকে আমি চেষ্টা করি অ্যারেটাকে সমান দুই ভাগে ভাগ করে দেওয়ার। কিন্তু এই কুইক সর্টে এসে একটু ডিফারেন্ট হইলো, যে আমি এখানেও অ্যারেটাকে ভাগ করব, কিন্তু এখানে অ্যারেটাকে আর ওই শুরুর ইন্ডেক্স, শেষের ইন্ডেক্স, মাঝের ইন্ডেক্স বের করে সমান ভাগে ভাগ করতেছি না। দেখলেই বোঝা যাচ্ছে যে এই বামের পাশে কিছু বেশি এলিমেন্ট পড়ছে, ডানের পাশে কম এলিমেন্ট পড়ছে। তো এখানে আমি ভাগটা করতেছি কার উপর ভিত্তি করে, ওই যে পিভট এলিমেন্ট যেখানে বসছে তার জায়গা ঠিক করে দেওয়ার পরে বামের অংশে একটা ভাগ হয়েছে, ডানের অংশে একটা ভাগ হয়েছে। তো ভাগটা করবো, ভাগ করতেই হবে। মার্জ সর্টের মতো কুইক সর্টও এরকম ট্রি এর মতো দুই ভাগে ভাগ হইতে থাকবে, কিন্তু জাস্ট মনে রাখবেন মার্জ সর্টে ভাগ হয় হচ্ছে হলো মাঝের ইন্ডেক্স বের করে, আর কুইক সর্টে ভাগটা হয় কিভাবে, কোনো একটা সংখ্যা পিভট এলিমেন্টের সর্টেড পজিশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ হয়। তাহলে এটা তো আমি অলরেডি বলে ফেলছি আসলে যে 10-এর পার্টিশন এই জায়গায়। তো দেখেন পার্টিশনের তেলে অ্যালগোরিদমটা আমরা লেখা শুরু করি, যে আসলে বুঝে গেছি যে আসলে একটা সংখ্যা ধরবো, এই সংখ্যাটা তার পার্টিশন পজিশন খুঁজে বের করবো। যদি কোনোভাবে ওই সংখ্যাটা কোন অ্যারেটার কোথায় গিয়ে বসছে ওইটা পাই, তাহলে আমি অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি, মানে রিকারশন কল করে দিতে পারি দুইটা। তাহলে আমার জাস্ট বের করতে হবে কি পার্টিশন করার পজিশন। তাহলে দেখেন পার্টিশনের অ্যালগোরিদম লিখতেছি, অবশ্যই শুরুতে পার্টিশনের ফাংশন, এটা ফাংশনে দুইটা ইন্ডেক্স পাঠাচ্ছি, দেখেন লো এবং হাই। আই হোপ এতক্ষণ আপনারা বুঝেন লো মানে আসলে শুরুর ইন্ডেক্স, হাই মানে অ্যারেটার শেষের ইন্ডেক্স। তাহলে এই অ্যালগোরিদমটা শুরুতে বা পার্টিশন করার শুরুতে আমি ধরে নিচ্ছিলাম পিভট ভ্যালু। পিভট ভ্যালু কোনটা, আমি ধরে নিচ্ছি অ্যারের শুরুরটা। তাহলে অ্যারের শুরুতে যেটা আছে এটাকে নিতে হইলে কিভাবে লেখা যায়, অ্যারেটার নাম এ, এবং যেহেতু লো হচ্ছে তার ফার্স্ট পজিশন, তাহলে এ অফ লো লিখলে প্রথম ভ্যালুটা পাওয়া যাবে। এবং বলতেছি প্রথম ভ্যালুটার নাম কি, পাইভট বা পিভট। এরপর যখন পার্টিশন করা শুরু করছিলাম আমরা দুইটা পয়েন্টার ধরছিলাম, একটা আই, একটা ধরছিলাম জে। আই তাহলে শুরু হয় কোথা থেকে, আই শুরু হয় লো এর থেকে, এবং জে তাহলে কোথা থেকে শুরু হয়, জে শুরু হয় হাই এর থেকে। তাহলে আই ইকুয়াল টু লো, জে ইকুয়াল টু হাই। তাহলে এই তিনটা লাইন আই হোপ অ্যালগোরিদমের শুরুতে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কোনটা কি। এর পরের বারে আমরা যে কাজটা করতেছিলাম যে আই নিয়ে আগাইতেছিলাম, আই নিয়ে আগাচ্ছিলাম, কিন্তু আই থেমে যাচ্ছিল কখন, যদি একটা বড় ভ্যালু পাই। তাহলে আমরা একটা হোয়াইল লুপ লিখতেছি, দেখেন এই 5 থেকে 7 নম্বর লাইনটা একটু খেয়াল করেন, একটা হোয়াইল লুপ লিখতেছি, এ অফ আই লেস দেন ইকুয়াল টু পিভট কিনা। পিভট কত, 10। তাহলে প্রথম ভ্যালুটা কত, 10। 10 কি 10-এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ 10 10-এর সমান, সমান হইলে আগায় যাব। তাহলে এই লুপটা থেমে যাওয়া বলতে আমি কি বুঝাচ্ছি, যে থেমে যাব কখন, 10-এর চেয়ে বড় ভ্যালু পাইলে। থেমে যাওয়া বলতে বুঝাচ্ছি এই লুপটা ব্রেক হয়ে যাওয়া। এই লুপটা কখন ব্রেক হবে, তাইলে লুপটা ব্রেক হবে যদি পিভটের চেয়ে একটা গ্রেটার দেন ভ্যালু পায়। তাহলে থেমে যাব কখন, যখনই একটা বড় ভ্যালু পাবো। তাহলে এই যে দেখেন আই আগায় গেল, ছোট ভ্যালু বা সমান ভ্যালু যখন পাইছে আই প্লাস প্লাস হইছে। পরের বার গেল, এখানে এসে দেখলো যে যে ভ্যালুটা পাইছে এটা এই হোয়াইলের কন্ডিশন ব্রেক করে, মানে পিভটের চেয়ে বড় পাওয়া যাচ্ছে। পিভটের চেয়ে বড় ভ্যালু পাওয়া গেলে এই লুপটা থেকে বের হয়ে যেতে হবে, তাহলে আই এখানে আটকায় যাবে। তাহলে জে এর জন্য কি করা যাবে, জে চলে আসলে লাস্টের থেকে, সো আই প্লাস প্লাস হয় জে প্লাস প্লাস। যদি কেউ ভুলে জে প্লাস প্লাস লিখেন তাহলে আসলে এটা বুঝায় এর ডান পাশে খোঁজার চেষ্টা করতেছেন, এটাই যেহেতু লাস্ট ভ্যালু, এটার ডান পাশে আসলে আর কিছু নাই। তখন উল্টাপাল্টা রেজাল্ট আসবে, গার্বেজ ভ্যালু খুঁজতে থাকবে। তার উপরে আবার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের প্রবলেমও হইতে পারে। তাহলে বুঝাই যাচ্ছে যেহেতু শেষের থেকে খুঁজতেছে, এটা হবে যে মাইনাস মাইনাস। তাহলে যে মাইনাস মাইনাসটা আপনি তাইলে কতক্ষণ করবেন, আপনি খুঁজতেছিলেন কি বড় ভ্যালু পাইলে আপনি আগায় যাবেন, থেমে যাবেন কখন, ছোট ভ্যালু পাইলে। তাইলে আরেকটা হোয়াইল লুপ আমি বলছিলাম পড়ানোর সময়, যে বড় ভ্যালুর পজিশন খুঁজে বের করার পরে, শেষ হওয়ার পরে আরেকটা লুপ চলে, যে লুপটা ছোট ভ্যালু খুঁজে বের করে। ছোট ভ্যালু পেলে থেমে যায়, তার মানে এই সেকেন্ড যে হোয়াইল লুপটা এটা থেমে যাবে কখন, যদি একটা পিভটের চেয়ে ছোট ভ্যালু পায়। তার মানে এই কন্ডিশনটা হবে কি আসলে, বড় ভ্যালু পাইলে লুপের ভিতরে ঢুকে কমতে থাকবে, আর ছোট ভ্যালু পাইলে লুপটা থেমে যাবে, ব্রেক করবে। আই হোপ লুপ দুইটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে একটা বড় ভ্যালুর পজিশন পাইলাম আই, এক জায়গায় থামলো। একটা ছোট ভ্যালু পাইলাম যে এটা থামলো হচ্ছে জে তম পজিশনে। আমি চেক করব যে আই আর জে একজন আরেকজনকে ক্রস করছে কিনা। তো চেকটা কিভাবে করা যায়, ইফ দিয়ে আই কি লেস দেন জে আছে, হ্যাঁ আই জে এর চেয়ে ছোট, ক্রস করে নাই। তাহলে ক্রস না করলে কথা ছিল কি, ওই যে বড় ভ্যালুটা যেই পজিশনে পাইছি এ অফ আই, আর ছোট ভ্যালুটা যেই পজিশনে পাইছি
এ অফ জে যেখানে আটকাইছে, এই দুইটাকে তাহলে আমি কি করব, সোয়াপ করে দিব, এই যে সোয়াপ এ অফ আই এ অফ জে। তাহলে এই যে অ্যালগোরিদমটা এতটুকু লিখছি, এতটুকু লিখলে একবার কাজটা হয়, এই 17 আর 6 এর সোয়াপটা হবে। তাহলে অবভিয়াসলি জাস্ট এইটা আগে তো দেখাইছি আমি আপনাদের, তাহলে বুঝাই যাচ্ছে যে আসলে এই কাজটা একবার করলে হবে না, এই কাজটা কয়েকবার করতে হবে। যেহেতু এই কাজটা কয়েকবার করা লাগবে, তাহলে নিশ্চয়ই হচ্ছে হলো এই যা আমি লিখছি এখানে, নিশ্চয়ই এই পুরো জিনিসটা আরেকটা লুপের ভিতরে চলবে, মানে কতক্ষণ কাজটা করতে হবে। তো আমি দেখাইছিলাম আসলে কতক্ষণ কাজটা করতে হয়, যতক্ষণ আসলে এই আই আর জে একজন আরেকজনকে কি করতেছে না, ক্রস করতেছে না, ততক্ষণ আসলে কাজটা করব। কারণ এখানে সোয়াপ, দুই ধরনের সোয়াপের কথা বলছিলাম, আমি এক ধরনের সোয়াপের লাইন লিখছি। তাহলে এক ধরনের সোয়াপের কাজটাই কতবার হবে, কতক্ষণ হবে, যতক্ষণ আই আর জে একজন আরেকজনকে ক্রস করবে না। তাহলে আরেকটা লুপ আমি লিখতে পারি, এই যে এটা হোয়াইল লুপ, দেখেন এই হোয়াইল লুপটা আই লেস দেন জে পর্যন্ত চলে, যতক্ষণ আসলে আই আর জে একজন আরেকজনকে ক্রস করবে না, ততক্ষণ এই ভিতরের কাজগুলো হবে। প্রথমে বড় ভ্যালু খুঁজে বের করবে, তারপর ছোট ভ্যালু খুঁজে বের করবে, যেহেতু আই লেস দেন জে আছে এটা সোয়াপ করবে। এখন আপনি একটা কোশ্চেন আমার করতেই পারেন যে স্যার আমি তো উপরেই চেক করতেছি যে আসলে একজন আরেকজনকে ক্রস করতেছে কিনা, ক্রস না করলে তো এমনি আমি সোয়াপ লিখতে পারতাম, এখানে এই ইফ এর আলাদা করে দেওয়ার দরকারটা কি? আপনাদের যদি খেয়াল থেকে থাকে, যখন আমি যে এই দুইটা ঘরের মনে আছে কিনা জানি না, আই এখানে চলে আসে, জে এখানে চলে আসে, আই বাড়তে বাড়তে আই সামনে চলে যায়, জে কমতে কমতে জে সামনে চলে আসে, মানে অলরেডি কিন্তু একবার ক্রস করে ফেলে আর কি। তো ক্রস যখন করে ফেলতেছে, এই যে আই কিন্তু আগায় গেল সামনে, জে কিন্তু কমে গেল, মানে অলরেডি কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, আই গ্রেটার দেন জে সবার লাস্ট স্টেপে। এই ঘটনাটা ঘটে গেলে তখন কিন্তু আর এই সোয়াপটা করা যাবে না। তাহলে এই একবার যাতে সোয়াপটা কম হয়, মানে লাস্ট স্টেপে যাতে সোয়াপটা কম হয়, যাতে এই এই যখন আই আর জে ক্রস করে যায় তখন যাতে নিজেদের মধ্যে সোয়াপটা না হয়, এই জন্য ইফ কন্ডিশনটা দেয়া। তো এরপরের বারে হচ্ছিল অলরেডি হচ্ছিল এই লুপটা থেকে বের হয়ে যাবে। তাহলে বুঝাই যাচ্ছে লুপ থেকে কেন বের হয়ে গেছে, কারণ আই আর জে ক্রস করে ফেলছে। এখন আই আর জে ক্রস করে ফেললে আরেকটা সোয়াপ বাকি আছে, সেই সোয়াপটা কার কার মধ্যে হবে, যে তম পজিশনের ভ্যালুর সাথে আমার পিভট ভ্যালুটা যেখানে ছিল সেই ভ্যালুটার সোয়াপ। তাহলে এই দুইজনকেও আমি সোয়াপ করে দিলাম, তাহলে 10 10-এর জায়গায় যেখানে বসা হচ্ছে সেখানে চলে যাবে, 7 এখানে চলে আসবে। এরপরে আমি আরেকটা জিনিস করছি, পজিশনটা, যে ঠিক আছে 10 যেখানে গিয়ে বসলো, যেহেতু আমি পিভটের সাথে যে তম পজিশনের ভ্যালু সোয়াপ করছি, তাহলে অবশ্যই পিভট যে তম পজিশনে গিয়েই বসবে। তাহলে যে হচ্ছে হলো আসলে তাহলে আমার পার্টিশনিং পজিশন, বা যে হচ্ছে আসলে পিভট ভ্যালুটা যেখানে বসা উচিত তার পজিশন। তাহলে আমার এই অ্যালগোরিদমটা একটা ইন্ডেক্স রিটার্ন করে। তাহলে খুবই সুন্দর অ্যালগোরিদম। এবং আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি নিয়ে পরে বলতেছি। তাহলে আমার এখন পার্টিশন বোঝা শেষ, তাহলে আমি এখন কুইক সর্ট কল করব। দেখেন অ্যাজ ইউজ, মানে আগের মতোই এই মার্জ সর্টের মতো জাস্ট লিখছি কুইক সর্ট, লো পাঠাইছি হাই পাঠাইছি, লো যতক্ষণ হাই এর চেয়ে ছোট থাকে, আগে এই জায়গায় যখন মার্জ সর্ট ছিল তখন আমরা এখানে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 করতাম, এখন আর লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 করতেছি না, আমি কি করতেছি, এই যে এই পার্টিশন ফাংশনটাকে কল করে দিতেছি। আমি আগে একটা ভ্যালু কই আছে তার পার্টিশন পজিশন বের করে ওইটার উপরে ভিত্তি করে আমি আসলে দুই দিকে দুইটা ভাগ করব। এবং যেহেতু দেখাইছিলাম যে যে তম পজিশন যেটা, এটা যেহেতু অলরেডি তার জায়গায় বসে গেছে, তাহলে এইটাকে নিয়ে আবার তার জায়গায় বসানোর কোনো মানে হয় না, এটা অলরেডি তার ফিক্সড। তাহলে এইটুকুর বামে এই সেম কাজটা আবার রিপিট করতে হবে, তাহলে আবার এগেইন কুইক সর্ট। তাহলে এটা কতটুকু, লো থেকে জে জে মাইনাস ওয়ান পর্যন্ত, এবং তার ডানের পার্টটা কি হবে আসলে, জে প্লাস ওয়ান থেকে হাই পর্যন্ত। তো আপনি যদি এটা জে এর জায়গায় পি বলেন, তাহলে আসলে ওই যে পি পি এর মধ্যে সেভ হবে, লো থেকে পি মাইনাস ওয়ান, পি প্লাস ওয়ান থেকে হাই। তাইলে বুঝাই যাচ্ছে এই জায়গায় আসলে ট্রিটা লেফটে ভাগ হচ্ছে, এই জায়গায় মানে অ্যারেটা যে ট্রিটা রিপ্রেজেন্টেশন হবে ভাগ করার সময়, এটা ডান পাশের ভাগটা হচ্ছে। এবং এটা কেন লো লেস দেন হাই, কারণ আমি বলছিলাম মার্কস যখন পড়াইছি তখন বলছিলাম যে আসলে কখন আর ভাগ করা লাগবে না একটা অ্যারেকে, যখন অ্যারেটার সবগুলো এলিমেন্ট একটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে ভাগ হয়ে যায় তখন আর ভাগ করা যায় না। তাহলে এইটুকুই হচ্ছে হলো আমার কুইক সর্ট আর কি, জাস্ট মার্কস সর্টের মতোই কুইক সর্টও সেম, জাস্ট কি মিডিয়াম ইন্ডেক্সের বদলে মার্কস সর্ট হচ্ছে হলো সবসময় চেষ্টা করে হচ্ছে হলো মাঝের ইন্ডেক্সের উপর দিয়ে সমান সমান ভাগে ভাগ করার, কিন্তু কুইক সর্টে সেটা করে না। কুইক সর্টে হচ্ছে হলো একটা পার্টিশনিং পজিশন বের করে, যে একটা এলিমেন্ট ধরবো তার সর্টেড পজিশন আগে বের করে দিয়ে আসবো। তো যদিও নামের মধ্যে আছে দেখেন কুইক সর্ট, তার মানে এটাই কিন্তু হচ্ছে হলো পৃথিবীতে সবচেয়ে কুইক সর্ট না আর কি। কুইক সর্ট নাম আছে যদিও, কিন্তু এটা কুইকেস্ট সর্ট না বা ফাস্টেস্ট সর্ট না। এই পার্টিশন বের করার যে কাজটা,
যে একটা ভ্যালু তার সর্টেড পজিশনে গিয়ে বসবে, এই জিনিসটা খুঁজে বের করাটা খুবই ইজি। মানে আনলাইক হচ্ছে মার্জ সর্টের মতো, দেখেন মার্জ সর্ট যদি আপনাদের মনে থেকে থাকে, দুইটা অ্যারে কপি করতে হইতো, দুইটা আলাদা অ্যারে নিতে হইতো, অ্যারেতে ভ্যালুগুলো কপি করতে হইতো, দ্যাট একটু কমপ্লেক্স, মেমোরির প্রবলেম আছে। কিন্তু এখানে দেখেন এই পার্টিশন বের করতে গিয়ে আমি আলাদা কোনো মেমোরি নেই নাই, এবং এই যে অ্যালগোরিদমটা এখানে লিখছি এটার কমপ্লেক্সিটি কত খেয়াল করে দেখেন। এই যে আই খুঁজে কিন্তু অ্যারেটার মধ্যে, যেও কিন্তু অ্যারেটার মধ্যেই খুঁজে, কতক্ষণ খুঁজে, একজন আরেকজনকে ক্রস করা না পর্যন্ত। তাহলে একটা আইডিয়াল সিনারিও কি, যে একটা অ্যারেতে যদি 10টা ভ্যালু থাকে, কথার কথা আই 5টা ভ্যালু খোঁজে, যে 5টা ভ্যালু খোঁজে, তাহলে যখন ক্রস করে ফেলছে তার মানে অলরেডি আসলে 10টা ভ্যালু খোঁজা হয়ে গেছে। তার মানে আমি বলার চেষ্টা করতেছি এই লুপ, এই যে এখানে যদিও মনে হইতেছে একটা লুপ বাইরে, ভিতরে আবার আরো লুপ আছে, নেস্টেড লুপ আছে, তাইলে মনে হয় এটার কমপ্লেক্সিটি অনেক বেশি। না, এটার কমপ্লেক্সিটি কত? এটার কমপ্লেক্সিটি ও অফ এন, যে কয়টা সংখ্যা আছে সেই কয়টাই, কারণ বুঝে আসলাম মাত্র 10টা সংখ্যা থাকলে এই অ্যারেটা, ভিতরের অ্যারেটা খুঁজে আসলে 5বার, এই অ্যারেটা খুঁজে কথার কথা আর কি, আইডিয়াল কেসে এটাও খুঁজে ধরেন 5বার। তাহলে 10টা ভ্যালুই খোঁজা শেষ, এবং যখনই এই 10টা ভ্যালু খোঁজা শেষ হয়ে যাবে, আই জেরে ক্রস করে গেলে এই লুপটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে। তো মানে আসলে এখানে একটা লুপই চলতেছে আর কি, কাইন্ড অফ। তো ওই লুপটার কমপ্লেক্সিটি কত? যে কয়টা সংখ্যা আছে এই কয়টাই, ও অফ এন, এর বেশি লাগবে না। আর কুইক সর্টের এই জায়গাটাতে যে দুইটা ভাগে ভাগ করতেছি, এই দুই ভাগে ভাগ করার এই জিনিসটা অলরেডি মার্চ সর্টে আমি বুঝে আসছি যে একটা ট্রিকে এরকম প্রতিবার দুই ভাগে ভাগ করতে থাকলে সেটার কমপ্লেক্সিটি কত, লগ 2 অফ এন, যে কতবার দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি কত, যে প্রতিবার আমাকে এখানে একটা পার্টিশন খুঁজে বের করতে হয়, এবং প্রতিবার হচ্ছে হলো আমার এরকম দুই ভাগে ভাগ করা লাগে। তো প্রতিবার পার্টিশন খুঁজে বের করার কমপ্লেক্সিটি এন, এবং প্রতিবার এরকম log 2 of n সংখ্যক বার ভাগ করতে হয়, প্রতিবার পার্টিশন খুঁজে বের করতে হয়। তাহলে এই কুইক সর্টের ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন ইন্টু log 2n। তাহলে কার মতো হইলো? এটা আসলে মার্জ সর্টের মতো। কিন্তু মার্জ সর্টের ক্ষেত্রে আমি বলছিলাম যে ওর্স্ট কেস, এভারেজ কেস, বেস্ট কেস, তিনটাই হচ্ছে হলো এন ইন্টু log 2n। কেন বলছিলাম যে মার্জ সর্ট সবসময় চেষ্টা করে হচ্ছিল মাঝের একটা ইন্ডেক্স ধরে দুইটা অ্যারেকে সমান দিকে ভাগ করা, যেহেতু প্রতিবারই অ্যারেটা আসলে মোটামুটি দুই দিকে সমান ভাগে ভাগ হবে, তাহলে এটার কমপ্লেক্সিটি আসলে এন ইন্টু log 2n থাকে সবসময়, এভারেজ বলেন, ওর্স্ট বলেন, বেস্ট বলেন, সব ক্ষেত্রেই। কিন্তু কুইক সর্টে এই জিনিসটা নাও হইতে পারে। তো আমি সেদিকে যাইতেছি, তার আগে কুইক সর্টটা আরেকটু সহজে আপনারা বুঝাই, যে এটা আসলে নামটা কুইক সর্ট, এই কে তার সর্টেড পজিশনে বসবে, একটা ভ্যালু তার সর্টেড পজিশনে বসবে, এই জিনিসটা বের করার কাজটা, মেথডটা কুইক। দ্যাট মিনস হচ্ছে হলো এই যে এই পার্টিশনটা কুইক, তার মানে এইটাই না, এটাই সবচেয়ে ফাস্টেস্ট সর্ট। তো এই পার্টিশন আপনি আপনার লাইফে অলরেডি করে আসছেন, বুঝছেন? এই পার্টিশন যে আমরা যে বের করলাম যে একটা ভ্যালু তার সর্টেড পজিশনে বসবে, এই জিনিসটা বের করার কাজটা আপনি ছোটবেলা থেকেই করে আসছেন। আপনারা অবশ্যই যখন কিন্ডার গার্ডেন বা স্কুল লেভেলে পড়ছেন, তখন আপনারা হচ্ছে হলো নিশ্চয়ই পিটি করছেন। যখন পিটি করছেন তখন হচ্ছে হলো, আমরা যেটা, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে যারা ছোট থাকতো, যাদের হাইট কম, তারা থাকতো লাইনের সামনে, যাদের হাইট বড় তারা দাঁড়াইতো লাইনের পিছনে। তো এইটা তো স্যারেরা এসে এসে দাঁড়ায় দাঁড়ায় ঠিক করে দিয়ে যেত না, যে এই তুই সামনে যাও, তুমি পিছনে যাও, এগুলো তো সে এসে ঠিক করে দিত না নিজে নিজে। দেখা যেত আপনি একটু লেট করে পিটিতে ঢুকছেন, আপনি তো দেখলেন যে আসলে লাইনের কি অবস্থা, আপনার কোথায় দাঁড়ানো উচিত, লাইনটা অলরেডি দেখতেছেন যে ছোটরা সামনে, বড়রাও এখানে, আমার পজিশন কোথায় হবে। সরি, একটু আজানটা শেষ হোক। ঠিক আছে, so আমরা আবার শুরু করি। আমি যেটা বলতেছিলাম যে ওই ছোটবেলায় আমরা যখন পিটি করছি তখন আমরা নিজেরাই আসলে নিজেদের কোথায় বসা উচিত বা দাঁড়ানো উচিত, ওইটা নিজেরাই খুঁজে বের করতে পারতাম কিভাবে, যে হচ্ছে হলো সামনের জনের কি অবস্থা, পিছনের জনের কি অবস্থা। তো ওই পিটিতে লাইনে দাঁড়ানোর জন্য আমার আরেকজনের দিকে তাকায় থাকতে হইতো না, যে আমার পজিশন কোনটা আরেকজন আমাকে বলে দিক, বলে দিলে আমি হচ্ছে হলো আহ, গিয়ে দাঁড়াবো, এটা আমাকে কেউ বলে দিতে হইতো না। আমি নিজেই দেখতাম যে আমার পজিশন কোথায় হবে, আমি চুপচাপ যাই আমার পজিশনে দাঁড়ায় যেতাম। এমন ভাবেই দাঁড়াইতাম যে আমার চেয়ে যারা হাইটে ছোট তারা আমার সামনে থাকতো, আমার চেয়ে যারা হাইটে বড় তারা আমার পিছনেই থাকতো। আমার চেয়ে যারা হাইটে বড় তারা পিছনে থাকবে, তার মানে এই না যে হচ্ছে হলো তারা আবার সবাই নিজেরা নিজেরা হচ্ছে হলো একদম শর্ট হয়ে দাঁড়াইছে আর কি, বাট আমার চেয়ে তারা বড় হাইটে। আবার তারা যারা ছোট তারা আমার সামনে, তো দেখা যাইতো যে ছিল ছোটরা সামনেই আছে, ওইগুলো নিয়েও কেউ মাইন্ড করতো না। তো ওইটাই হচ্ছে তার ওই যেটা বলতেছিলাম শর্টেড পজিশনের এক্সাম্পল আর কি। তো এইভাবে যদি হচ্ছে হলো জাস্ট চিন্তা করেন, প্রতিটা স্টুডেন্ট যদি এরকম লেটে আসে পিটির লাইনে, প্রতিটা স্টুডেন্ট যদি এরকম লেটে লেটে আসতে থাকে, তাহলে সবাই তো হচ্ছে হলো যে তার ছোট জনের সামনে দেখে দেখে যদি দাঁড়ায়, তাহলে আসলে দেখবেন সর্টেড হয়ে গেছে আর কি, যে একদম যারা সবচেয়ে ছোট তারাই সবচেয়ে সামনে, যারা সবচেয়ে বড় তারা পিছনে আর কি। তো ওই একজনের এক্সাম্পলটা দিলাম,
এবং কি করলাম যে হচ্ছে হলো বাকিরাও নিজেরা নিজেরা তাদের লাইনে দাঁড়াক, এজিউমিং তারা সবাই লাইনে লেটে আসছে, এইভাবে আর কি। তো বাকিদের জন্য এই কাজটা আপনি করতে থাকবেন, আনলেস কতক্ষণ কাজটা করবেন, যতক্ষণ আসলে সব স্টুডেন্ট লাইনে না দাঁড়ায়। তো যখন আসলে সব স্টুডেন্ট লাইনে দাঁড়াইছে কিভাবে বুঝবেন? সবাই আসলে সিঙ্গেল সিঙ্গেল স্টুডেন্ট, এরকম একজন একজন করে আসবে, একজন একজন করে যখন সবাই লাইনে দাঁড়ায় যাবে, তাইলে আর কাউরে পার্টিশন করার নাই, আর কারো লাইনে দাঁড়ানোর নাই, তখন এটা সর্ট হয়ে যাবে। তো এইটাকে আমরা কুইক সর্ট বলতেছি। এবং মেথডটা কুইক, তার মানে এটাই ফাস্টেস্ট না। তো যেহেতু ফাস্টেস্ট না, এটা তো মুখে একটু এক্সাম্পল দিয়ে বলতেছি, আমি এটা এক্সপ্লেনও করব আসলে কেন এটা ফাস্টেস্ট না। তো এভারেজ কেসের যে এক্সাম্পলটা এতক্ষণ আমি আপনাদের যে এক্সাম্পলটা দিয়ে বুঝাইছি, এটাই আসলে এভারেজ কেস। এভারেজ কেস কত? এন ইন্টু লগ টু অফ এন, যে এভারেজ এইটা হবে। এখন ওর্স্ট কেস সিনারিওতে আসি, যে ওর্স্ট কেসে কি হইতে পারে, যে কুইক সর্টের ওর্স্ট কেসও কি মার্জ সর্টের মতো এন ইন্টু লগ টু এন কিনা? না, ওর্স্ট কেস, কুইক সর্টের ওর্স্ট কেস আসলেই ওর্স্ট। কেন? এজিউম করেন যে হচ্ছে হলো অলরেডি অ্যারেটা সর্টেড, মানে আমার 9টা ভ্যালু আছে, 9টা ভ্যালুই বা 10টা ভ্যালু আছে, 9টা 10টা ভ্যালুই আসলে সর্টেডই আছে যে যার জায়গায়। তাহলে এখন আমি কি করতে পারি? মনে করেন আমি আপনাদেরকে যেভাবে শিখাইছি যে পিভট ভ্যালু ধরাটা, পিভট ভ্যালু আমরা সবসময় ধরতেছিলাম কোনটা? প্রথমটা। তাহলে প্রথম ভ্যালুটাই যদি হচ্ছে হলো আপনি সর্ট পিভট ধরেন, তাহলে একের সর্টেড পজিশন এই অ্যারেটাতে একের সর্টেড পজিশন তো এখানেই হবে, এবং কারণ তার ডানে সবাই তার চেয়ে বড়। তাহলে আমার আসলে একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বলছিলাম যে এটার এন ইন্টু লগ টু এন, এভারেজ কেস। এন তো বুঝতেছিলাম পার্টিশন করার কাজটা, যখন ওর্স্ট কেস করতে আসলাম তখনও দেখলাম হচ্ছে হলো যে একটা পজিশন সে কোথায় বসবে, এটা তো পার্টিশনটা চলবেই। তাহলে সর্টেড অ্যারেতেও একটা ভ্যালু কোথায় আছে, তার সর্টেড পজিশন কোথায় হবে, এটা বের করার জন্য এন এর পোর্শনটা মানে এইটা আমার লাগবেই, এটা বাদ দিতে পারলাম না। আচ্ছা, কিন্তু এরপরে যে পার্টটা যে লগ টু এন, মানে দুইটা ভাগে ভাগ করার যে জায়গাটা, এইটা কি আমি এই ওর্স্ট কেসের এক্সাম্পলে কুইক সর্টের ক্ষেত্রে পাচ্ছি? পাচ্ছি না। কেন? কারণ মার্জ সর্ট হইলে আমি অ্যারেটারে মাঝামাঝি ধরতাম, দুই দিকে ভাগ করতাম। কিন্তু এখন অ্যারেটার যে অবস্থা, যেহেতু আমি কুইক সর্ট করতেছি, পার্টিশন করতেছি হচ্ছে হলো প্রথম ভ্যালুটার পার্টিশন পজিশন দেখে, তাহলে এখন জিনিসটা যেরকম হবে দেখতে এরকম হবে যে আসলে এটা দুই ভাগে ভাগ হবে না, এদিকেও ভাগ হবে না, এদিকে ভাগ, দুই ভাগে ভাগ হবে না, এটা শুধুমাত্র হচ্ছে হলো একদিকে ভাগ হবে। তার মানে আমি বলার চেষ্টা করতেছি, এটা যদি লো হয় 0, কথার কথা মনে করেন এটা হচ্ছে 8, তাহলে 0 থেকে 8 পর্যন্ত আমরা কুইক সর্ট চালানোর চেষ্টা করতেছিলাম। একটা পার্টিশন পজিশন পাওয়ার পরে এই যে একটা কুইক সর্ট, এটা 0 থেকে p-1, পি তো অলরেডি আপনি কি পাইলেন? জিরোই, কারণ ওয়ান তো ওয়ানের জায়গাতেই বসছে, তাহলে পজিশন তো 0। তাহলে আপনি চেষ্টা করতেছেন 0 to 0 - 1 কল করার, 0 থেকে 0 - 1, মানে একটা নেগেটিভ ইন্ডেক্সে আপনি এদিকে হচ্ছে হলো চেষ্টা করতেছেন এটাকে ভাগ করার। এটা তো আটকায় যাবে। কেন আটকায় যাবে? এই যে এই কন্ডিশনই তো হবে না, লো আর হাই তো লো ছোট হইতে হবে, হাই বড় হইতে হবে। লো তো ছোট হইতে পারবে না, বড় হইতে পারবে না, সরি। তো এই ঘটনাটার জন্য দেখা যাচ্ছে এই বামের যে রিকারশন কল, এটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ডানেরটা চলতেছে। কেন? পি এর ভ্যালু 0, তাহলে 0 + 1 থেকে 8 পর্যন্ত, তার মানে 1 থেকে 8 পর্যন্ত ডান দিকে ভাগ করা যাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এইটুকুর মধ্যে যদি আমি আবার সেম কাজটা করি, বুঝাই যাচ্ছে 2 তো আবার সামনে বসবে, তার মানে আসলে এটার কখনোই বাম দিকে ভাগ হবে না, ট্রিটা সবসময় ডান দিকে ভাগ হইতে থাকবে। তো এটা বারবারই কি হইতেছে দেখেন, 2 থেকে 8, বুঝাই যাচ্ছে পরেরটা কি হবে, 3 থেকে 8, এরকম ভাবে ভাগ হইতে হইতে যেহেতু সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত যাবে, তাহলে এটা কত হবে? 8 থেকে 8। তাহলে বুঝাই যাচ্ছে যে যেই ট্রিটা যদি দুই দিকে সমান ভাগে ভাগ হইতো, বা একটু মোটামুটি ট্রিটা যদি দুই দিকে ভাগ হইতো, তাহলে ট্রি এর হাইট যেটা আমরা বলতেছি, এই লগ টু এন তো আসলে ট্রি এর হাইট, যে ট্রিটাকে আসলে ভাগ করতে করতে কয়টা লেভেল পাইছিলাম। তো দেখা যাচ্ছে এই কুইক সর্টে যদি সর্টেড এর উপরে আপনি হচ্ছে হলো পার্টিশন করেন, কুইক সর্ট চালান, তখন দেখা যায় যে হচ্ছে হলো ট্রিটা একদিকে বিস্তৃত হইতে থাকে, মানে একটা রিকারশন চলে, আরেকটা চলে না। তো একটা রিকারশন চললে ট্রিটা একদিকে এক্সপান্ড হইতে থাকে, একদিকে এক্সপান্ড হওয়া মানে আসলে ট্রি এর হাইট হয় যে কয়টা সংখ্যা আছে সে কয়টাই। তার মানে এখানে আর লগ টু এন চলে না, এখানে চলে হচ্ছে হলো এন। তাহলে কমপ্লেক্সিটি কত হইলো? পার্টিশন করা লাগে এন বার, আবার ট্রিটার হাইটও হয় কত? এন। তাহলে এন ইন্টু এন। তাহলে কুইক সর্ট এর ওর্স্ট কেস হইলো ও অফ এন স্কোয়ার। তাহলে ও অফ এন স্কোয়ার তো সিলেকশন সর্ট, বাবল সর্ট, ইনসারশন সর্টেও ছিল, তাইলে আর ভালো কোথায় হইলো কুইক সর্ট? তো এটাই বলতেছি যে কুইক সর্টও হচ্ছে হলো আসলে এরকম সর্টেড কেসটা হচ্ছে তার ওর্স্ট কেস সিনারিও। যদি কুইক সর্ট এরকম সর্টেড এরই আবার কুইক সর্ট দিয়ে সর্ট করতে আসেন, তাহলে সর্টেড এর সর্ট করতে হলে কুইক সর্ট চালানো উচিত হবে না। তো সর্টেড এরই সর্ট করতে আসলে সোফার যা বোঝা গেল যে সর্টেড এরই যদি সর্ট করতে হয় তাহলে ইনসারশন সর্ট সবচেয়ে ভালো,
অফ এন, কারণ ওই যে দুইটা লুপ চলে, একটা লুপ আমরা বাদ দিয়ে দিতে পারি। আর যদি আপনি সবচেয়ে ভালো কিছু ইউজ না করে মাঝামাঝি কিছু ইউজ করতে চান, তাইলে বেস্ট হচ্ছে হলো মার্জ সর্ট ইউজ করা। তাইলে ওইটা তো দেখাইলামই যে সর্টেড থাকলেও আসলে সে মাঝে মাঝে দুই ভাগে ভাগ করা যাবে, দুই ভাগে ভাগ করলেই লগ টু এন আসবে। আর বাকি পার্টটা তো এন সংখ্যক বার চলে, এটা তো বুঝান আশা করি। তাহলে ওর্স্ট কেস বুঝাইছি। তাহলে এখন আসেন কুইক সর্টের বেস কেসটা তাহলে কখন হবে। তাহলে ওর কুইক সর্টের এভারেজ কেস বললাম এন ইন্টু লগ টু এন, কুইক সর্টের ওর্স্ট কেস হচ্ছে ও অফ এন স্কোয়ার, কুইক সর্টের বেস্ট কেস তাহলে কত? কুইক সর্টের বেস্ট কেসও হবে হচ্ছিল ও অফ এন ইন্টু লগ টু এন। এই ঘটনাটা কখন ঘটবে? বুঝাই যাচ্ছে যে হচ্ছিল প্রথম ভ্যালুটা যদি আমি পিভট ধরি, তাইলে আসলে দুইটা কেসই হইতে পারে, আইদার এভারেজ কেস পাবো অথবা হচ্ছে হলো ওর্স্ট কেসের ঘটনা ঘটে যেতে পারে। জাস্ট ইমাজিন করেন একটু বুদ্ধি করে, যদি হচ্ছিল যেহেতু আমি বুঝতে পারতেছি যে এটা একটু সর্টেড, আমি যদি একটু বুদ্ধি করে হচ্ছিল মাঝামাঝি একটা ভ্যালু ধরতে পারি 5, তাহলে 5 প্রথমবারে 5 এর পার্টিশন পজিশন 5এই আসবে, এখানেই আসবে। তখন হচ্ছে হলো এই কুইক সর্টও চলবে এইটুকু, তখন হচ্ছে হলো এই কুইক সর্টও চলবে এইটুকু। তার মানে তখন আবার ট্রিটা দুই দিকে ভাগ হওয়া শুরু করবে। তো তখন ট্রি যদি দুই দিকে ভাগ হইতে থাকে, আমি তো বলছি যে ও অফ এন ইন্টু লগ টু এন হবেই। তাহলে বেস্ট কেসও কখন হবে? এন ইন্টু লগ টু এন হবে, কিন্তু বেস্ট কেস হওয়ার শর্তটা কি? আমার যে পিভট এলিমেন্ট, এই পিভট এলিমেন্টটা শুরুতে থাকা যাবে না, পিভট এলিমেন্টটা ধরতে হবে কোথায়? মাঝামাঝি কাউকে। এখন এখানে আরেকটা সমস্যা আছে, এটা এর একটা সর্টেড ছিল দেখে মাঝামাঝি ভ্যালুটা ধরছি, মাঝের ভ্যালুটাই মাঝে বসছে। এরা তো সবসময় সর্টেড থাকবে না। একটা আনসর্টেড এরেতে মাঝের ভ্যালুটা ধরলে তার সর্টেড পজিশন মাঝেই হবে, এইটার প্রবাবিলিটি কতটুকু? খুবই কম। তাহলে ও যে দেখা গেল হচ্ছে হলো ওই অ্যাভারেজ কেসই ভরসা অথবা হচ্ছে হলো ওয়ার্স্ট কেস। আচ্ছা, আর বেস্ট কেস কখন হবে? যদি পিভট ভ্যালুটা মাঝে ধরেন। তাহলে বেস্ট কেসও বললাম এটাই হবে। এবং লাস্ট একটা কথা বলে আমি শেষ করতেছি, যে বেস্ট কেস এভারেজ কেস ওয়ার্স্ট কেস দুইটাই বুঝাইলাম। পিভট ভ্যালু কয়টা ধরা যায়? পিভট ভ্যালু 4 রকম হতে পারে। শুরুর ভ্যালুটা পিভট ভ্যালু হতে পারে, শেষের ভ্যালুটা পিভট ভ্যালু হতে পারে, মাঝামাঝি ইন্ডেক্সের সর্টেড থাকলে মিডিয়ান ভ্যালু বলে, আর সর্টেড না থাকলে মাঝের ভ্যালু মাঝের ইন্ডেক্স বলতেছি। এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে র্যান্ডম, এনি হায়ার। তাহলে 4টা কেস বললাম। পিভট ভ্যালু হইতে পারে শুরুতে, পিভট ভ্যালু হইতে পারে লাস্টেরটা। পিভট মানে বুঝতেছেন তো, ওই যে একটা ভ্যালু ধরা যাকে তার সর্টেড পজিশনে নিয়ে যেতে হবে। তো সেটা 4 ভাবে হইতে পারে, প্রথম ভ্যালুটা, লাস্টের ভ্যালুটা, মাঝের ভ্যালুটা, অথবা র্যান্ডম কেউ। তো মাঝের ভ্যালুটা আবার ওই যে সর্টেড হইলে এটাকে মিডিয়ান বলে আর কি। হ্যাঁ, মানে এগুলা দেখবেন যে মিডিয়াম পারেন, আশা করি ম্যাথ তো করছেন। ওকে, তাইলে হ্যাঁ, এইটুকুই হচ্ছে হলো আমার কুইক সর্ট। একটু ওয়েট করি। সো লাস্টে একটু গান গেয়ে শেষ করলাম আর কি। হ্যাঁ, একটু করতেছিলাম, সো সরি ফর দ্যাট। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে। স্যার লোয়ার মানটা কি ইনিশিয়ালি জিরো না? জি, তাহলে আপনি যে বললেন যে মাঝখানে এভারেজ একটা পিভট ভ্যালু দেবেন, সেইটার মধ্যে লোয়ার ভ্যালুটা আপনি এভারেজে কিভাবে নিতেছেন? না, তখন চেঞ্জ আসবে অ্যালগোরিদমে। এবং এটার সবচেয়ে আরো বড় বড় ইসে হচ্ছে হলো, আপনি যদি হচ্ছে হলো মাঝের ভ্যালুটা আর প্রথমে যে ভ্যালুটা আছে এদেরকে আগে একটা সোয়াপ করে নেন। মানে বুঝেন নাই, মাঝের যে ভ্যালুটা ধরতে বলছি ওই ভ্যালুটাকে আপনি আগে এর ওই প্রথম ইন্ডেক্সে আগে নিয়ে যান। মানে একটা সোয়াপ করার কমপ্লেক্সিটি তো অনেক বেশি না, তাই না? একটা সোয়াপ করে নেন আগে দুইটা, মাঝের ভ্যালুটারে প্রথমে পাঠায় দেন। তো ওই প্রথম ভ্যালুটা ধরে এরপরে করলে ও যেখানে মাঝখানে বসার কথা হইলে ও মাঝখানে এসে আসলে সে বসবে আর কি। জিনিসটা কি আহ, কিছুটা সিলেকশন সর্টের মতো হয়ে গেল না, যেহেতু আমরা ডাটা সর্ট করতেছি অনেকবার? আহ, না, সিলেকশন সর্টের মতো হইলো না। কারণ সিলেকশন সর্ট আর ইনসারশন সর্টের আমাদের এজাম্পশন ছিল এরকম যে আমার কাছে যদি 9টা সংখ্যা থাকে, তাইলে আমি 8টা সংখ্যার পজিশন ঠিক করব, এবং লাস্টে যে একটা সংখ্যা বাকি থাকে ওর পজিশন হচ্ছে অটোমেটিক ঠিক হয়ে যায়। বুঝেন কথাটা, ডিফারেন্সটা একটু বুঝেন। 9টা সংখ্যা যদি থাকে, আমি 8 জনের পজিশন ঠিক করি, একজন অটোমেটিক জায়গা ঠিক হয়। এইখানে কি করতেছি? এখানে একজনের জায়গা ঠিক করতেছি এবং এজিউম করতেছি যে বাকি যে 8জন আছে তাদের জায়গা ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। উল্টাটা, হ্যাঁ, মানে কনফিউজড হওয়া যাবে না। ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো কোয়েরি?
স্যার ওইখানে যেটা অ্যারে নিয়ে বলা হয়েছিল, সেই হ্যাঁ। অ্যারেতে লাস্টের যে লাইনটা ছিল সেটার মধ্যে ফার্স্ট আসছিল 7, সেভেনের পর আবার আহ 6 ছিল। কোথায়? স্যার ওই ভিডিওতে ফার্স্টে যখন কুইক সর্টের আচ্ছা, বেসিসটা ওগুলা বাদ দেন, মানে পার্টিশন। বুঝছেন তো, মেইন আইডিয়া বুঝলেই হবে, ইগনোর করেন। মানে ভাই, কত ভুল টুল হবে মানুষের। ঠিক আছে স্যার, ফার্স্ট এলিমেন্টের পজিশনটা যদি আপনি বের করে ফেলেন, অন্য পজিশনের মানে অন্যান্য যে পজিশন গুলো আছে সেটাকে আপনি আবারই ফার্স্ট পজিশনের ভ্যালুটা নিয়ে করতেছেন নাকি পরে? কি যে বলতেছেন ভাই! আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটু শেয়ার দিই, তাইলে আসলে বুঝতে পারবো। এইভাবে কাউরে যদি আপনি বুঝাইতে যান, ওই লোক পালিয়ে যাবে। আপনাকে হচ্ছে স্যার হলো একদম সহজ বাংলা ভাষায় বলতে হবে যে স্যার এইটা এই কেস। হ্যাঁ, দাঁড়ান আমি শেয়ার দিই স্ক্রিন। এটা হচ্ছে কুইক সর্ট, দেখা যায়? দেখেন তো। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাকে একটু বলেন কোন স্লাইডটাতে? স্যার এটার পরের স্লাইডটা। এটাতে? ইয়েস স্যার, এটা লাস্ট হ্যাঁ, লাইনের যে হ্যাঁ, পার্টিশন, হ্যাঁ, লাস্ট লাইনটা। হ্যাঁ, হ্যাঁ, এটাতে আমরা বললাম কি 10 এর যে পজিশনটা সেটা আমরা বের হুম, করলাম পার্টিশন দিয়ে। হ্যাঁ। বের করার পরের স্টেজটা কি হবে, এরপর থেকে একটু আমার গোলমেল লাগছে। ও, এরপরের থেকে আই আটকাইছে এখানে হচ্ছে হলো কোথায় ছিল এটা, যে থেকে শুরু হয়েছিল তাই না? তাহলে এরপর আপনি আবার ইয়েস স্যার। ইয়ে করতেছেন না, ভাগ করতেছেন 2 ভাগে। তাহলে এইদিকে একটা কুইক সর্ট চলতেছে, যেটা এই যে 7 থেকে 4 পর্যন্ত একটা কুইক সর্ট চলবে, আবার জি 15 স্যার। থেকে 17 পর্যন্ত আলাদা একটা কুইক সর্ট চলবে, তাই না? তাহলে ইমাজিন করেন এইটুকু শুধু হচ্ছে হলো একটা অ্যারে আর কি, এই যে সেই এই অ্যারেটা, এই অ্যারেটার উপরে কি আপনি আবার সেম প্রসেসটা রিপিট করতে পারবেন না, যেখানে এটা লো এবং এটা হচ্ছে হাই? এইটুকু ধরে আবার সেম স্যার পারবো কাজটা স্যার। করলে 7-এর পার্টিশনিং পজিশনটা পাবেন। ঠিক আছে, তাহলে 7 ও 7-এর জি জায়গায় স্যার। গিয়ে বসবে, তাইলে আবার হচ্ছে 7 যেহেতু 7-এর জায়গায় বসছে, আচ্ছা ঠিক আছে, তাইলে এইটুকুর বামে যে 2টা সংখ্যা আছে এদের উপরে আপনি আবার চাইলে কুইকসর্ট চালাইতে পারেন, এবং এই ডান দিকে যারা আছে এদের উপরে আপনি আবার চালাইতে পারেন। এখানে যে এক্সাম্পলটা নিচ্ছি, এখানে হয়তো দেখলে মনে হচ্ছে আচ্ছা 7কে 7-এর জায়গায় নেয়ার পরে বামে যারা আছে এরা তো অলরেডি সর্টেড হয়ে গেছে, ডান দিকে যারা আছে অলরেডি সর্টেড হয়ে গেছে, মানে এটা আমার বাই লাক হয়েছে। মানে এমন তো হইতেই পারে যে আসলে বামে সর্ট নাও হইতে পারে আর কি, কি বলছি বুঝছেন? মানে ইন দ্যাট কেস হচ্ছে হলো সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট না হওয়া পর্যন্ত আপনাকে হচ্ছে হলো রিপিট করতে হবে আর কি কাজটা, কিছু বার্ডেন থাকবে আর কি। ঠিক আছে, যেমন এই যে এই কেসটা দিয়ে আমি বললাম যে যদিও এখানে বুঝতেছিলাম যে আর সর্ট করার প্রয়োজন নেই, বা আর কুইক সর্ট আসলে না কল করলেও হইতো, কিন্তু আপনি আসলে কিভাবে এটা কনসিডার করবেন যে আর আসলে কুইক সর্ট করার দরকার নাই? এটা বুঝতে হলে তো সার্চ করতে হবে, এবং এগেইন ওই সার্চ করতে গেলে কমপ্লেক্সিটি বাড়বে। স্যার বুঝছি স্যার। আর কারো কোনো কোশ্চেন প্লিজ বলেন। বাট ওভারঅল অ্যালগোরিদমটা কঠিন না আর কি, বুঝছেন? মানে এটা দেখলে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু খুবই ইজি আর কি। মানে খালি এই লুপ গুলা অনেক কঠিন মনে হতে পারে, এইগুলো খুবই ইজি। মানে বাট মানে জাস্ট বুঝলেই হইলো আর কি। স্যার নেক্সট ল্যাবে অনলাইন হবে স্যার? আরে ভাই, আপনি আছেন অনলাইন নিয়ে, আপনি আগে পড়া বুঝছেন নাকি সেটা বলেন। স্যার মোটামুটি বুঝছি স্যার। হ্যাঁ, তাইলে শান্ত থাকেন। নেক্সট লেভে অনলাইন হবে, হইলে জানাই দিব, না হইলে সামনাসামনি হবে, এত প্যারা কিসের, পারেন তো সবই। জানাই দিব ভাই। আমাদের টোটাল 4টা অনলাইন হবে, ঠিক আছে? এর মধ্যে থেকে হচ্ছে হলো যেগুলোর সামনে মানে যেগুলা অনলাইন বলার দরকার আছে সেইগুলো হচ্ছে হলো আমরা আগে থেকে জানাই দিব, যাতে আপনি প্রিপারেশন নিয়ে আসতে পারেন। যেগুলো অবশ্যই আগের থেকে জানাই দিব, বুঝতেই পারতেছেন এগুলো তাহলে কি হবে বলেন? কেমন হবে? 3 ধরনের, এভারেজ হবে, ভালো হবে, খারাপ হবে, বলেন কিরকম হবে? কঠিন হবে স্যার। হুম, প্রশ্নটা কঠিন না। অবশ্যই। তাহলে যেগুলো জানাবো না ওইগুলো এজিউম করতে পারেন যে হচ্ছে হলো আচ্ছা ঠিক আছে, সেগুলো অন স্পট হবে, তাহলে আপনার পাড়ার মধ্যে আমি কিছু দিব। আগের থেকে ঘোষণা দিয়ে অনলাইন দেওয়া মানে তো বুঝেনি তাই না, যে আমি আসলে একটা ওয়ার ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, তারপরে বলেন কুইক সর্টের কথা। এখানে এগুলা কেউ আছেন মানে আহ, বুঝেন নাই? না বুঝলে বলেন। এইটা বাদে প্রথমে যে প্রবলেমটার কথা বললেন না, ওই যে একজন মার্কস সর্টের কথাটা বলতেছিলেন, হ্যাঁ ইয়েস আমি স্যার। একটু দেখলাম, একটু দাঁড়ান আমি ওইটা একটু শেয়ার দিই। দেখেন, এই এইটা, হ্যাঁ এই অ্যালগোরিদমটাতে দেখেন, এখানে মনে হয় গতদিন আমার যতদূর মনে পড়ে আর কি, এখানে মনে হয় মোস্ট লাইকলি আপনারা m+n-1 লিখতেছিলেন, রাইট? মানে এই যে ইয়েস 11 স্যার। নাম্বার লাইনটাতে জি স্যার। দেখেন, ইয়েস এখানে স্যার।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে এখানে একটু লো থেকে হাই হবে আর কি। ঠিক আছে, দেখেন এই যে মার্চ শর্টটার শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, যেহেতু লো থেকে হাই পর্যন্ত পুরাটাই আমার মার্চ করতে হবে। সো এই লুপটা লো থেকে m+n-1 না, লো থেকে হাই পর্যন্ত আসলে সবগুলোর উপরে চালাইতে হবে আর কি। দেখেন এটা ফিক্স করলে হয়ে যাওয়ার কথা। সো থিওরি খাতাটা খুলেন, খুলে দেখেন এই অ্যালগোরিদমটা এখানে পুরাটা লেখা আছে। হ্যাঁ, আমি হয়তো দিয়েও দিব এটা দরকার লাগলে। ইনফ্যাক্ট হচ্ছে হলো আমার ইউটিউবে এগুলো দেওয়াও আছে, এগুলো দেখে নিন আর একটু খাতায় মিলাই নেন। হ্যাঁ দেখেন এইখানে কোনোটাতে কোনো লাইন আপনার গতদিন তুলতে ভুল হয়েছে কিনা, থাকলে এই খাতার মধ্যে একটু ঠিক করে নেন। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর দেখতেছি। যদি, হ্যাঁ আর যদি গত ক্লাসে হচ্ছে হলো যারা এই যে ফর্মুলা গুলা ভালো করে বুঝেন নাই, যে লো প্লাস আই কেন হইলো, মিড+1+j কেন হইলো, বা এখনো যারা কনফিউজ যে লো থেকে হাই কেন, তাইলে আমি সাজেস্ট করবো হচ্ছে হলো ওই, আমি একটা এক্সেল শিট শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা কি এটা দেখেন? আমি আসলে বুঝতেছি না আপনারা ওই এক্সেল শিট গুলো দেখেন নাকি, দাঁড়ান আমি একটু শেয়ার দিই। মানে আপনাদের সুবিধার জন্য আমি এটা দিছি আর কি, বাট মনে হয় না নেক্সট মেজরিটি পিপল দেখে। আহ, একটা মিনিট, আমি শেয়ার দিব এইটা, রাইট? তারপরে হচ্ছে কালকে একজন তো, ও আচ্ছা এটা বি সেকশনের ডেট দিছে আপনাদের, তাহলে কুইজের ডেট ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমি জি স্যার। স্ক্রিন শেয়ার দিই। জুম কোথায় যে, এই দেখতে পাইতেছেন স্ক্রিন? ইয়েস স্যার। তো দেখেন এই যে আমি এখানে মানে আপনাদের সুবিধার জন্য এবং সিআর যে আছে তার সুবিধার জন্য এটা আমি দিয়ে রাখছি, হ্যাঁ। এবং এখানে কালার কোডেড করাও আছে, দেখেন মানে কোন টপিক গুলা কুইজ ওয়ানে থাকবে এগুলা যে কালার হবে সেই কালার দিয়ে করা। এরপরে কুইজ ওয়ানের পরে আবার যে টপিক গুলা হবে ওইগুলো দেখবেন আমি আবার গ্রিন কালার করতেছি আর কি, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি এই সোফার হচ্ছে কোন ক্লাস, কয়টা ক্লাস হয়েছে এবং কোন ক্লাসে কি পড়াইছি বা এক্সপেকটেশন, এগুলো এখানে লেখা। যেমন কুইক শর্ট একটা ল্যাবে পড়াই ফেলছি, এটা যদি সামনাসামনি থিওরি ক্লাসটা হইতো তাহলে 2 ক্লাস লাগতো আর কি। কারণ এটা অনলাইনে দেখেই হচ্ছে হলো একটানা 42 মিনিট দেখাই ফেলা সম্ভব হয়েছে আর কি। আদারওয়াইজ ওই মার্চ শর্টের মতো আমার 2টা ক্লাস লাগতো। তো এখানে হচ্ছে হলো দেখেন এই আমি এখন ওই লিঙ্ক গুলো আপলোড করি নাই, আপলোড করে দিচ্ছি, সমস্যা নেই, বাট বাকিগুলার অলরেডি কিন্তু লিঙ্ক দেয়া আছে, হ্যাঁ। তো ওই মার্চ শর্টের যে এক্সাম্পলটার কথা বলতেছিলাম, যে যাদের মার্চ শর্টের ওই ইয়ার জায়গাটা বুঝতে প্রবলেম আছে, যে ওই ফর্মুলা গুলো বুঝতেছি না বা লো থেকে হাই পর্যন্ত জ্ঞান চলবে না, আমি এগুলো হচ্ছে হলো এই আমার লেকচার ভিডিওটা দেখেন, ওইটার মধ্যে হচ্ছে হলো অনেকক্ষণ বক বক করে বুঝাইছি আর কি। আই মিন মানে এত সহজ একটা জিনিসে অনেকক্ষণ আবার বক বক করলে আবার মানে নিজেরই হয়তো, আমার অন্যদের কথা বলতেছি না, নিজেরই একটু বিরক্ত লাগে আর কি। এটা সহজ সত্যি কথা, ঠিক আছে, যে পড়ানো খুব ইজি কাজ না, পড়াইতে সবাই পারে ভাই। একটা স্লাইড খুলে হইতেছে গড় গড় করে বললেও সেটা পড়ানো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু মানে আমার কথা হচ্ছে, মানে আমি কিছু কথা বলতেছি এবং মেজরিটির লোক সেটা বুঝতেছে না, ঠিক আছে। এইটার চেয়ে পেইনফুল আর কিছু হইতে পারে না, যে আমি একটা বাংলা কথা বলতেছি এবং বাংলাই কথা বলতেছি। এমন যদি হইতো যে আপনি বাংলা বুঝেন ইংলিশ কম পারেন, আমি ইংলিশে কথা বলতেছি এই জন্য আপনার বুঝতে কষ্ট হয়, আমি বাংলায় বলি আপনি বাংলা বুঝতেছেন না, মানে এর চেয়ে কষ্টের বিষয় আর কি আছে ভাই, আপনি আমার কথা বুঝেন না, হোয়াট ইজ দিস? ঠিক আছে, সো এখানে সব আপলোড করা থাকবে, ঠিক আছে, একটু কষ্ট করে দেখা শুরু করেন, দেখে নিন। এবং যেহেতু আপনাদের কুইজ সামনে এবং আপনারাই আগে কুইজ দিবেন, so আমি বলি কুইজের জন্য যেটা করবেন যখন পড়তে বসবেন, মেজরিটি যে ভুলটা করে আর কি, ঠিক আছে, মানে মেজরিটি বলছি সবাই না, এই লেকচার থেকে ভিডিও দেখা শুরু করার কোনো প্রয়োজন নাই। আপনি 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 যথেষ্ট বড় হয়েছেন ভাই, 2-1-এ পড়েন, আপনি নিজেই বুঝতেছেন যে এখান থেকে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফ্লোচার্ট, সুডোকোড, এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে হলো এই যে লাস্টের দিকে আস্তে আস্তে যে টপিক গুলো কঠিন হইতেছে এগুলো ইম্পর্টেন্ট? মার্চ সর্ট, কুইক সর্ট, এই যে ইনসারশন, মানে আপনি উল্টা দিক থেকে ভিডিও লেকচার গুলো যদি দেখতেই হয় তাহলে আপনি উল্টা দিক থেকে দেখা শুরু করেন। আপনি পড়া যদি শুরুই করতে হয়, পড়া আপনি উল্টা দিক থেকে শুরু করেন, যে আমি আগে কুইক সর্ট পড়ি, আমি আগে তারপরে মার্চ সর্ট পড়ি, কারণ আমি তো অলরেডি সবগুলা ক্লাস করছি। তা আমি 4টা শর্টই আমার মাথায় মোটামুটি আইডিয়া আছে। জিনিসটা এরকম হবে না যে আমি আজকে পড়তে বসলেই সিলেকশন শর্ট আজকে জীবনে প্রথম দেখবো, ইনসারশন আজকে আমি প্রথম দেখবো, এটা তো হওয়ার কথাই না আপনার সাথে। আপনাকে রিকারশনও দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনাকে মার্চ শর্ট দেখানো হয়েছে অলরেডি, কুইক শর্টও দেখানো হয়েছে, মানে আপনাকে সবগুলা ক্লাসই নেওয়া হয়েছে, আপনার মোটামুটি একটু আইডিয়া আছে। পড়তে যখন বসবেন উল্টা দিক থেকে
পড়েন আর কি। ঠিক আছে, এটা আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তখনও ফলো করছি, স্টিল আমি স্টুডেন্ট, আমি কয়দিন পরে আবারও স্টুডেন্ট, এবং বাকি জীবন আমি স্টুডেন্টই থাকবো। এক্সপেক্ট করতেছি সেটা যে পিএইচডির পরে আমি পোস্ট ডকও করবো। তো অসুবিধা নাই, মানে আমার কথা হচ্ছে হলো জাস্ট চিন্তা করেন হচ্ছে কেউ যদি, আপনি পড়তেছেন, আপনার পড়ার জন্য এখন আপনার টাকা দিতে হয় প্রতিষ্ঠানকে, কিন্তু পরে এরকম যদি হয় যে আপনি পড়াশোনা করবেন এই জন্য আরেকজন উল্টা আপনারা টাকা দিতেছে, আমি তোমার টাকা দিতেছি তুমি পড়ো, অসুবিধা নাই। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে হলো টেবিলে বসা থাকা। ওকে, সো পড়ার জন্য হচ্ছে হলো কঠিন টপিক গুলো পড়বেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য আমি আমি প্রতিটা ব্যাচেই গত 4 সেমিস্টার 4 বছর ধরে হচ্ছে হলো 8টা 9টা 10টা সেমিস্টার, মানে কতগুলো ব্যাচ আমি পড়াইছি ঠিক নাই, প্রতিটা ব্যাচেই আমি এই কথা বলি যে আপনারা যে ভুলটা করেন সেমিস্টার ফাইনালের সময় হোক বা আগে হোক, আপনারা শুরুর দিকের ক্লাসগুলো খুব সিরিয়াসলি করেন। হ্যাঁ ঠিক আছে, এবং দেখা যায় হচ্ছে হলো শুরুর দিকের ক্লাসগুলো ম্যাক্সিমাম কোর্সেই থাকে হচ্ছে থিওরিটিক্যাল। ঠিক আছে, যেগুলোতে আসলে হচ্ছে হলো মার্কিং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মার্কিং। অ্যাবস্ট্রাক্ট মার্কিং মানে কি শিওর শর্ট কোনো মার্কিং নাই আর কি, মানে ওই যে আমরা সহজ বাংলায় যেটা বলি চাকা নাম্বার, যে লিখলেই নাম্বার। ঠিক আছে, কিন্তু ওই প্রথম দিকের টপিক গুলো হলো থিওরিটিক্যাল, আপনি ওইগুলাই কষ্ট করে বসে বসে মুখস্থ করেন, ওইগুলাই বসে বসে বানায় বানায় লেখেন। ঠিক আছে, যেখানে হচ্ছে হলো স্যারের ভালো না লাগলে স্যার ফুল মার্ক জীবনও দিবে না, আপনি 2 পেজ লিখলেও 7-এ 7 দিবে না, 6 দিবে 5 দিবে, আপনি ওইগুলাই পড়বেন বসে বসে, এবং ওইগুলা পড়ে আপনি হচ্ছে হলো বিশাল একটা সময় নষ্ট করবেন, কোনো প্রয়োজন নাই। তার চেয়ে আপনি লাস্টের দিক থেকে পড়েন, ইম্পর্টেন্ট শুরু হয় লাস্টের থেকে, কারণ এটা একটা হিউম্যান সাইকোলজি ভাই। ঠিক আছে, যেমন আমি একটা টিচার, আমি প্রথম দিকে পড়াইতে যাইতেছি, সেমিস্টারটা শুরু হইলে যেহেতু একটা সেমিস্টার ব্রেক ছিল, গায়ে একটা আলস্য ভাব থেকে যায়। ঠিক আছে, যেমন এখন আমি যে ফোর্সে পড়াইতেছি, আমি নিশ্চয়ই সেমিস্টারের শুরুতে ওই ফোর্সে পড়াই নাই, এটা কোনো টিচারই পড়ায় না, যে আমি ঠিক আছে অনেক সময় আছে সেমিস্টারে, আস্তে ধীরে শুরু করি। তো এই আলস্য ভাব নিয়ে যেগুলো পড়ায়, আপনিও ওই আলস্য ভাব নিয়ে ওইগুলো নিয়ে বেশি সিরিয়াস হয়ে থাকেন, পরীক্ষার খাতায় গিয়ে ওইগুলো লেখেন। মানে আপনার ওই যে 7টা সেট থাকে, 7 সেটের মধ্যে থেকে আপনি কোন কোন সেট আনসার করবেন, মেজরিটি পিপলের ওই 7 সেটের মধ্যে একটা সেট থাকে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা। কিন্তু আমি হচ্ছে হলো যেটা করছি, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, সবার জন্য সেটা কাজ করবে বলি নাই ভাই, পার্সোনালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এটা করছি, যে আমারে প্রথম দিকের যে চ্যাপ্টার গুলো পড়াইছে আমি এগুলো পড়িই নাই, আমি জানিও না এগুলোতে এখন পর্যন্ত কি আছে, বাদ। ঠিক আছে, যেমন এই যে হিউম কোর্সের কথা ধরেন, বাদ। ঠিক আছে, ট্রিপলি কোর্সের প্রথম দিকের এগুলি বাদ, কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ ওইগুলো হইতেছে হচ্ছে হলো কেবল শুরু করছে যে আচ্ছা হ্যাঁ ও রোদ টোদ পড়বে, ওরে রোদ কাকে বলে ওহম কাকে বলে এইসব শিখাইছে আর কি। তো এই সংজ্ঞা টঙ্গা শিখে কোনো লাভ হবে না, যেখান থেকে ম্যাথ শুরু হয়েছে ওইখান থেকে শুরু করতে থাকেন, কারণ এই ম্যাথ গুলোই মোস্ট লাইকলি আপনি পরে আনসার করবেন। মানে এবং এই যে কুইজ, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে হলো আমি কোনো কোর্সে আর ফার্স্ট কুইজ দিই নাই, আমি কুইজ 2, 3, 4 দিছি। ঠিক আছে, কারণ আমি জানি যে ফার্স্ট কুইজের মধ্যে হচ্ছে হলো কিছু ফালতু টপিক আছে যেগুলো পড়তে গেলে হচ্ছে হলো খুদাই কষ্ট পাবো। ঠিক আছে, কোনো দরকার নাই। যেহেতু সামনে আপনাদের কুইজ, উল্টা দিক থেকে পড়া শুরু করবেন, এবং র্যান্ডমলি বের করে, মানে আমার, আমি আসলে বুঝি না আর কি, বুঝছেন, মানে এই এত বছর ধরে আমি স্টুডেন্টের সাইকোলজি বুঝি না আর কি। মানে মোট কথা হচ্ছে আমি একটা পরীক্ষা দিতে যাবো সামনে, তো আপনি যখন ভার্সিটির ভর্তি পরীক্ষা দিচ্ছেন তখন কি আপনি এটা করছেন না যে আচ্ছা আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন, আপনি একটু ঢাকা ভার্সিটির কোশ্চেন গুলো কিরকম আসে আপনি দেখেন নাই, প্যাটার্নটা দেখেন নাই? আপনি যখন মেডিকেলে পরীক্ষা দিতে গেছেন আপনি মেডিকেলের কোশ্চেনের প্যাটার্ন দেখেন নাই, আপনি বুয়েটের প্যাটার্নও দেখছেন তাই না? কিন্তু আপনি ডিস্টিংক্ট করতে পারেন যে আসলে 3টা জায়গা যদি হয়, ঢাকা ভার্সিটি, মেডিকেল, বুয়েট, 3টা জায়গা যদি হয়, আপনি বুঝেন যে আচ্ছা বুয়েটের কোশ্চেন প্যাটার্ন বাকি 2টার সাথে মিলবে না। এই বেসিক নলেজ আপনার মাথায় কাজ করে তখন, কিন্তু আপনি যখন ভার্সিটিতে ভর্তি হন এবং সেমিস্টার ফাইনাল কুইজ গুলো দিতে বসেন তখন আপনার মাথা থেকে এই জিনিসটা আউট হয়ে যায়। কেন? আপনি এটা টপিক পড়তেছেন ভাই, কুইক সর্ট, আপনি এটা পড়ছেন, আপনি এটা বুঝছেন, ফাইন। এখন আপনার বুঝতে হবে যে ভাই কুইক সর্ট থেকে কি কোশ্চেন হইতে পারে। আপনি এটা না বুঝে না চিন্তা করে আপনি অন্ধভাবে কই যাইতেছেন ভাই? মানে ইটস লাইক হচ্ছে হলো আচ্ছা ঠিক আছে আমি বন্দুক চালানো শিখছি, আমি গুলি লোড করতে পারি, আমি শুট করতে পারি, ফাইন। আপনারা নিয়ে ছাইরা দিছে হচ্ছে হলো স্নাইপারের মাঝখানে, কোনো কথা হইলো? আপনি কার সাথে যুদ্ধ করতেছেন বা কই গিয়া যুদ্ধ করবেন কোনো আইডিয়া নাই আপনার, আপনারা পানিতে নামাই দিছে যে ঠিক আছে তোমার এখানে এই পানিতে থেকেই তুমি যুদ্ধ করবা। তো আপনার একটা টপিক শিখার পরে আপনাকে আগে গেস করতে হবে যে ইফ আই এম এ টিচার, আমি ইফ আই ওয়ার এ টিচার, আমি যদি একটা টিচার হইতাম তাহলে আমি কুইকশট থেকে কি কোশ্চেন দিতাম। আপনি স্টুডেন্ট, আপনি স্টুডেন্টের মতো চিন্তা করলে আজীবন আপনি স্টুডেন্টই থাকবেন ভাই, কোনোদিন আপনার পক্ষে ভালো করা সম্ভব হবে না। আপনি স্টুডেন্ট,
আপনি পরীক্ষা দিতে যখন যাবেন তখন আপনি চিন্তা করবেন আপনি টিচার, আমি এখন কুইকশট আপনারে পড়াইছি, আমি পড়ছি, আমি টিচার হইলে আমি কুইকশট থেকে কি কোশ্চেন দিলাম, এইটা বের করার ওয়ে কি। আপনি যেই লোকটা পড়াইতেছে, দেখেন এগুলো সবই হচ্ছে হিউম্যান সাইকোলজি, ঠিক আছে, এগুলি ইনবিল্ট মানুষের মধ্যে থাকে। যে লোকটা পড়াইতেছে এই লোকটা কি ভালো না খারাপ? প্রবাবলি লোকটা খারাপ। তাহলে আপনার ডিএস কোর্স যে নিতেছে লোকটা খারাপ, তার ইন্টেনশন ভালো না, সে ঝামেলা করতে চায়। তাহলে যেহেতু সে ঝামেলা করবে, তাহলে সে অবশ্যই কুইকশট কাকে বলে এটা দিবে না। তাহলে হুদাই আমি কুইকশট কাকে বলে জয় লাভ নাই। তাহলে সে কি টাইপের ঝামেলা, সে অনেকদিন ধরে কোর্সটা পড়াইতেছে, তাহলে সে এতদিন ধরে কি রকম ঝামেলাটা করছে এটা আপনাকে দেখতে হবে। এটা আপনাকে দেখতে হলে আপনাকে তার প্যাটার্ন ফলো করতে হবে, যে ও কি করে, ওর প্যাটার্ন কি, ও কখন ভালো বিহেভ করে, ও কখন খারাপ বিহেভ করে, ও কখন ঝামেলা করে, কখন ঝামেলা করে না। এগুলা বুঝতে হলে আপনাকে হচ্ছে হলো সিম্পলি আগের বছরের কোশ্চেন গুলা নিতে হবে। আগের বছরের কুইজের কোশ্চেন গুলো নেন, নিয়ে দেখেন যে আগের বছরগুলোতে এই লোক কুইকশট থেকে কি কি ঝামেলা করছে। একটা মানুষের জ্ঞান লিমিটেড, ঠিক আছে, যেমন কুইকশট নিয়ে আমার চিন্তা ভাবনা তত দূরই আমি করতে পারবো যত দূর আমি কুইকশট সম্পর্কে জানি। তাহলে আপনি যখন দেখবেন যে একটা লোক, এই লোকটা ঝামেলা করতেছে কুইকশট নিয়ে, তাহলে এই লোকটা প্রিভিয়াসলি কুইকশট নিয়ে ঝামেলা যা যা করছে একটা লিস্টই করলাম। লিস্ট করার পরে দেখলাম যে এই লোক কুইকশট থেকে হচ্ছে হলো এই 4-5 রকমের বেশি ঝামেলা করে না। তার মানে এই লোকের জ্ঞানের লেভেল এইটুকু পর্যন্তই, এর বাইরে সে যাবে না। কুইকশট পড়ার পরে ওই যে 5-7টা প্রশ্ন আপনি প্রিভিয়াসলি পাইলেন, এই 5-7টা প্রশ্ন আপনি প্র্যাকটিস করে আসেন, আপনি কুইজ দিতে আসেন। আপনার কুইজ যদি 20 মার্কের হয়, ধরেন শুধু কুইজ শর্টের উপরে কুইজ নিতেছি, কুইজ শর্ট থেকে যদি আমি আপনারে 20টা মার্কস দিতাম, তাহলে যে ভদ্রলোক ঝামেলা করতেছে এই ভদ্রলোক ওই 5-7টা নলেজের ভিতরে থেকেই হচ্ছে হলো আপনার কোশ্চেন গুলো দিবে, দেখা যাবে 20-এ আপনি 15 কমন পাবেন, বাকি 5 ঝামেলা করবেই, কারণ লোকের স্বভাবই ঝামেলা করা। এটা মানে কি বলে এগুলার, ওই যে আছে না, বলে যে যুদ্ধ করতে গেলে কিছু সিভিলিয়ান যাবে, মানে এটা হচ্ছে মানে ইয়ে আর কি, মানে যাবেই আর কি, কিছু লস হবেই। তো 20-এর মধ্যে আমি 15-র ব্যবস্থা করি, কিন্তু আপনি কি হবে, আপনি হচ্ছে হলো গদ গদ করে এগুলো পড়বেন, দেখবেন, ভিডিও শুনবেন, আপনি খুশি হয়ে যাবেন আজকে কোপাবো। যেই মুহূর্ত থেকে চিন্তা করলেন যে একটা কিছু শিখা হয়ে গেছে, ওই মুহূর্ত থেকে আপনি আর কিচ্ছু পারেন না ওই টপিকের। ঠিক আছে, শিখা কখনো শেষ হয় না, ঠিক আছে। এবং এটা কখনোই ওই যে মানে এটা আমি দেখছি, তো মানে এগুলো আসলে প্রচলিত আর কি, বুঝছেন, বাংলাদেশে যে ওই যে মানে প্রায়ই হচ্ছে হলো পরীক্ষা সেমিস্টার ফাইনাল টেলার শুরুর আগে বা শেষে এই মিম গুলা ঘুরতে দেখি, যে টপাররে জিজ্ঞাসা করলে টপার বলে কিছু পারি না, ঠিক আছে, আমি কিছু পড়ি নাই, পরীক্ষা ভালো হয় নাই, পরে মার্কস দিলে দেখা যায় এসেছে। তো এটা তো মিথ্যা কথা না, এটা কি মিথ্যা কথা নাকি ভাই? কিছু পারি না, এটা কি পারি? কুইকশট আপনার যেদূর আমি পড়াই, আপনার যেদূর নলেজ দিলাম ওদূরই আপনি শিখছেন। একটা মানুষ মনে করেন আপনি এখন কুইকশট নিয়ে 1 বছর ধরে পড়াশোনা করতেছেন, তো এই 1 বছর ধরে কুইকশট নিয়ে পড়াশোনা করলে কুইকশট নিয়ে এই পর্যন্ত এই সৃষ্টির শুরু থেকে আজ অব্দি যা যা হয়েছে আপনার শিখতে কতক্ষণ লাগবে? অবশ্যই হচ্ছে হলো এক্সপেক্টেড যে আপনি কুইকশট নিয়ে যদি 1 বছর পড়াশোনা করেন, তাহলে আপনি আমার চেয়ে অন্য সবার চাইতে কুইকশট নিয়ে হচ্ছে হলো ভালো জ্ঞান রাখবেন, ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। তো যেই মুহূর্ত থেকে হচ্ছে হলো মানে এই ইয়াটা আসতেছে যে হ্যাঁ আমি পড়ছি আমি পারি, বোস্টিং যেই মুহূর্ত থেকে শুরু হবে ওই মুহূর্ত থেকে আপনি আর পারেন না আর কি, ঠিক আছে। এই বুঝেন আর কি, আগে বলতেছি, এগুলা হচ্ছে হলো মানে রিয়েলিটি। এবং আপনি যতই ভালো হন না কেন, এটা তো অনেক বড় একটা পৃথিবী আর কি, বুঝছেন, মানে যদিও দেখতে ছোট মনে হয়, কোথাও না কোথাও কেউ একজন আছে আর কি, বুঝছেন, যে আপনার চেয়ে ফার ফার বেটার, মানে আপনি তার সাথে যে যখন কথা বলবেন আপনি বুঝবেন যে আপনি আসলে কিছুই পারেন না। তো ছোট হইতে হয়, বুঝছেন, মানে আপনি পারেন বা না পারেন দ্যাটস ওকে, বাট কথা হচ্ছে হলো মাঝে মধ্যে হচ্ছে হলো ধরেন নিজের একটু ছোট মনে করাও ভালো আর কি, যে ওকে আমি মানে ঠিক আছে মডারেট। তো এখানে আছে, এটা একটু ফলো করেন প্লিজ, এটা নেক্সট এইগুলোতেও ফলো থাকবে, যেমন এটা আমি লিখেই দিছি, এখানে একটা কুইজ হবে। তো এখানে আবার কিছু টপিকের পরে এখানে আবার লিখে দিব কুইজ হবে। এবং এটা মেনটেন করবেন, যারা সিআর আছেন তারা মেনটেন করবেন হচ্ছে হলো ওই যে মাঝে মধ্যে মনে হয় ইয়া লিখতে হয় আর কি, তাই না, ওই যে কি জানি একটা উইকলি বা উইকলি রিপোর্ট মনে হয় দিতে হয়, তো এটা দেখে ফিল আপ করবেন আর কি, ঠিক আছে। So আপনাদের হেল্পের জন্য এটা ট্র্যাক রাখতেছে এখানে, যেহেতু আমি ল্যাব এবং থিওরি দুইটা মিলায় পড়াইতেছি, সো যাতে সব সিঙ্ক থাকে আর কি সব জায়গায়। ঠিক আছে, তাইলে আজকে মোটামুটি আপনারা লিভ নিতে পারেন। তার আগে মনে হয় রাকিব কি আসছো? জি স্যার। ভাই তুমি একটু অ্যাটেন্ডেন্স গুলো নাও, যারা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে সে আপনি মিটিং লিভ দিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে, একটু স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি।
ও নিয়ে নিছো পার্টিসিপেন্ট দেখে, হ্যাঁ। অস্থির গুড তাইলে ঠিক আছে আপনারা সবাই লিভ নিতে পারেন থ্যাংক ইউ স্যার 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 আমি তো প্রথমে ছিলাম না, শুরুর দিকে ছিলাম না স্যার। কি সমস্যা ছিল? মানে ও মানে করবে এটা আর কি বুঝছো ওরা ওরা একটু মার্ক করে রাখো হ্যাঁ ও বাকি পুরো সেমিস্টারে কিছু বিনোদন দিবে আর কি বুঝছো তুমিও মজা পাবো আমিও পাবো ইটস ওকে দিস আপনার অ্যাটেন্ডেন্স দিস আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম আপনারা যাইতে পারেন আসসালামু ওকে আলাইকুম স্যার। হ্যাঁ 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 ঠিক আছে